আমরা রাজনীতি সবাই দেখি, আমাদের খবরের কাগজ খুললে রাজনীতি, পাড়ার দোকানে রাজনীতি, সবখানে রাজনীতি চলছে। এবং কিন্তু একটা প্রশ্ন থাকে, রাজনীতির প্রয়োজনটা কি? এবং এরা শুধুমাত্র যুদ্ধ করে না, এদের মধ্যে একটা অনার তৈরি হলো তখন, যে আমি কিন্তু এই পুরো গ্রুপের হয়ে নিজের প্রাণ বলিদান করতে রেডি, বড় কাজ করতে হবে এগ্রিকালচারে, অনেক মানুষকে একসাথে কোলাবোরেট করাতে হবে, তাই জন্য রাষ্ট্রের প্রয়োজন পড়বে। এটা একটা থিওরি। কন্টিনিউয়াস যুদ্ধ হয়েছে চাইনা। কতটা যুদ্ধ হয়েছে? 294 বছরে 1200 যুদ্ধ হয়েছে। স্ট্রং স্টেট। রাষ্ট্র মানে কি? একটি সংস্থা যে সবার উপরে শাসন করার অধিকার আছে। ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটির একটাই মানে, সেটা হচ্ছে যে শাসক সে শুধুমাত্র তার পরিবার, বন্ধুবান্ধব এদের জন্য কাজ করবে না, সে সকলের জন্য কাজ করবে। যে কারণে বলা হয় যে ভারতবর্ষে রাষ্ট্র বিষয়টা অত স্ট্রং হয়নি, কারণ হচ্ছে ভারতবর্ষে পালানোর অনেক জায়গা ছিল। প্রফেট মোহাম্মদ উঠে এলেন এবং উঠে এসে উনি কিন্তু সবাইকে একত্রিত করলেন এবং বলে, এই যে তোমাদের আদিবাসী সমস্ত পূর্বপুরুষের পুজো করার যে ভাবে তোমরা একত্র হচ্ছে, এটা ঈশ্বর বা আল্লাহর মত নয়, যে উনি সমস্ত আরব দুনিয়াটাকে এক করেছিলেন একটা ধর্মের আন্ডারে, একটা বিশ্বাসের আন্ডারে, এবং তারা আর লড়াই করলো না। দেখ, চার্চ প্রথম থেকে মানে একটা সময়ের পরের থেকে চার্চ নিজে খুব একটা ধনী এবং একটা অর্গানাইজেশন। ইউরোপিয়ান সমাজ যখন পরিবারবাদ ছিল তখন খুব এন্ডোগ্যামাস ছিল। এন্ডোগ্যামাস মানে একটা তো হচ্ছে এক্সোগ্যামাস, আমরা বললাম যে জিন বাইরের অন্য কমিউনিটিতে ছড়িয়ে দাও, আর এখানে আমরা জিনকে প্রোটেক্ট করো, জিনকে নিজের পরিবারের মধ্যে রাখো। তখন লড়াইটা শুরু হলো যে এবার তাহলে আইনটা, কারণ ক্রিশ্চিয়ানিটির মধ্যে তো আইন রয়েছে, রুল রয়েছে, তাহলে এবার আইনটা বলবৎ করবে কে? রাজা না পোপ? সমাজে কী করে থাকতে হবে, জমি জমার বাটোয়ারা, এই যে সিভিল এবং অন্যান্য অনেক সিভিল যে বিষয়গুলো, এগুলো সব চার্চের দায়িত্ব, কারণ এগুলোর ব্যাপারে ধর্ম হচ্ছে শেষ কথা বলবে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু সোল কানেকশন বৈঠক, ওয়েলকাম টু আনাদার এপিসোড। আমি অরুণ খাসনবিশ, আপনাদের হোস্ট ফর দ্য পডকাস্ট। আর আজকে আমার সঙ্গে আছে প্রেমাশিস। আপনারা অলরেডি জানেন এই বিভৎস একটা গলা নিয়ে আপনাদের সাথে কথা বলছি, এটা বেশ ব্যারিটোন, ভালোই লাগছে ব্যাপারটা। এটা একটা ঘটনার জন্য ঘটেছে, সেটা একটু ছোট্ট করে একটা প্রমোশন করে দিই। করবি তুই, আমি না বললেও। সেটা হলো, আমি একটি শর্ট ফিল্ম শ্যুট করেছি দুদিনে, সেখানে প্রচুর চিৎকার করতে হয়েছে বলে এরকম গলার অবস্থা। সেটা আসতে চলেছে খুব শিগগিরই প্রেত কথা চ্যানেল থেকে। ছবিটার নাম আমিষ, একটি ভূতের সিনেমা, একটি ভয়ের সিনেমা। সেটা খুব শিগগিরই আসতে চলেছে। অনেকেই আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে আমার কাজ কবে দেখতে পাবেন। খুব শিগগিরই দেখতে পাবেন। কিন্তু এইসব তো গেল অন্য দিকের কথা। এই যে পৃথিবীটা, আমরা যে পৃথিবীতে থাকি, সেই পৃথিবীতে কয়েকটা জিনিস আমাদের সঙ্গে খুবই অঙ্গাঙ্গিভাবে জড়িত। তার মধ্যে একটা হলো সমাজ। আমরা মানুষ সমাজবদ্ধ জীব, এটা আমরা সবসময় জানি। সেকেন্ড হলো, এই সমাজবদ্ধ জীব হিসাবে, সমাজবদ্ধ জীবটাকে জীব হিসাবে রাখতে গেলে বা একটা অনুশাসন বা শৃঙ্খলা তৈরি করতে গেলে একটা জিনিস আপনারা জানেন, সেটা হলো ল অ্যান্ড অর্ডার, মানে পুলিশ প্রশাসন যেটাকে বলা হয়। এবং তার উপরে সবচেয়ে বড় ব্যাপার হলো রাষ্ট্র, একটা পুরো জনজাতিকে যারা কন্ট্রোল করে, সেটা হলো রাষ্ট্র। কিন্তু বিষয়টা তো এরকম ছিল না প্রেমাশিস, কোনোদিনই ছিল না। বিষয়টা তো ছিল, কিছু মানুষ আস্তে আস্তে তাদের ছোট ছোট গোষ্ঠী তৈরি করা শুরু করেছিল, এবং কিছু মানুষ আস্তে আস্তে তাদের মতো করে নিজের কিছু সিস্টেম তৈরি করা শুরু করেছিল। এইভাবে শুরু হয়েছিল। সো আজকে আমাদের যে বইটা, আমাদের প্রধান রেফারেন্স বই, সেটা হলো ফ্রান্সিস ফুকুয়ামার দ্য অরিজিনস অফ পলিটিক্যাল অর্ডার। এই হলো বইটি। এবং এখানে একটা জিনিস লেখা, ফ্রম প্রি হিউম্যান টাইমস টু দ্য ফ্রেঞ্চ রেভলিউশন। এবার এই পৃথিবীটা তো ছিল না আমাদের, না রাষ্ট্র ব্যবস্থা, শাসন ব্যবস্থা, এইসব তো ছিল না। এবং আমার ধারণা, যতদূর ইতিহাস বলে, সেটা হলো যে কিছু কিছু সময় ধর্ম খুব বড় রোল প্লে করেছে শাসন করার জন্য। ধর্মীয় রাষ্ট্র ব্যবস্থার কাছাকাছি একটা কিছু ছিল, নট এক্স্যাক্টলি রাষ্ট্র ব্যবস্থা বলা যাবে না, বাট কাছাকাছি বোধহয় কিছু একটা ছিল। সেখান থেকে আজকের এই পলিটিক্যাল অর্ডার, এটাই তো আমাদের জার্নি আজকের। হ্যাঁ দেখ, আজকের আলোচনাটা মূলত আমরা করব যে আমরা রাজনীতি সবাই দেখি, আমাদের খবরের কাগজ খুললে রাজনীতি, পাড়ার দোকানে রাজনীতি, সবখানে রাজনীতি চলছে। এবং কিন্তু একটা প্রশ্ন থাকে, রাজনীতির প্রয়োজনটা কি?
আমি রাজনীতি নিয়ে কোনো ইন্টারেস্টেড না, এরকম একটা বলার লোক প্রচুর আছে। তো রাজনীতিতে ইন্টারেস্ট মানে রাজনীতিটা এলো কোত্থেকে? যেটা বললি যে মানুষ তো ফ্যামিলিতে ছিল, সংঘবদ্ধ ছিল, শিকার টিকার করে খেত ইত্যাদি, সেখান থেকে রাজনীতিটা এলো কোত্থেকে? এটার ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যাদের জন্ম ধর 1980-90 পর, তাদের মনে হয় যে পৃথিবীটা বোধহয় এরকমই ছিল, যে এখন যেরকম আছে রাষ্ট্র আছে, গণতান্ত্রিক ইলেকশন হচ্ছে সমস্ত দেশে, এরকম বোধ ছিল। এরকম তো কিন্তু ছিল না। মানে ধর 70-75-এর সময় পৃথিবীর মাত্র 45টা দেশে গণতন্ত্র ছিল, মাত্র 45টা, যেটা বাড়তে বাড়তে 190 গিয়ে পৌঁছেছে 1990 আস্তে আস্তে আর কি, 90-95 সময় নাগাদ। কাজে এটা একটা খুব রিসেন্ট ডেভেলপমেন্ট যে একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা বা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা বা রাজনৈতিক ব্যবস্থার পার্ট আমরা। এবং সেটা কী করে হলো যে মানুষজন পড়াশোনা করলো, টেকনোলজি বেড়েছে, যাতায়াত কমিউনিকেশন বেড়েছে এর জন্যে। কিন্তু একই সাথে আমরা একদম 21শ শতাব্দীতে এসে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যবস্থাটা সবসময় যে একেবারে সব কিছু করে উঠতে পারছে তা নয়, অনেক সমস্যা হচ্ছে। আপাত দৃষ্টিতে হয়তো গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটা সরকার, কিন্তু সে সমস্ত কিছু ঠিকঠাক করতে পেরে উঠছে না বলে অনেকের মানুষের মনে হচ্ছে। তার জন্য একটা বিদ্রোহ বিপ্লব হচ্ছে, যে আরব স্প্রিং যেটা হয়েছে, সেখানে এক ধরনের সবার মনে হয় যে গণতন্ত্র আসবে, কিন্তু সেটার একটা অন্যরকম রূপ দেখা দিল। আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, সেখানে একটা আপাত দৃষ্টিতে নির্বাচিত সরকার, সেটাকে বিদ্রোহ করে মানুষ ফেলে দিলেন যে আমরা বোধহয় অন্যরকম কিছু একটা বা রাষ্ট্রহীন একটা ব্যবস্থার জায়গায় যাচ্ছে, যে প্রয়োজন নেই, মানুষজন নিজেই তো নিজেদেরকে গভর্ন করতে পারে, যেটা চলেছে। কিন্তু সেটা হয়নি। তো এই জাতীয় ব্যাপারটা নিয়ে প্রশ্ন কিন্তু মানুষের মধ্যে আসছে দীর্ঘদিন ধরেই। আর তারই সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি যে রাজনীতি যেটা আজকে আমরা দেখছি, সেটা আমাদের একটা সাংঘাতিক পোলারাইজেশন, লেফট ভার্সেস রাইট ইত্যাদি একটা পোলারাইজেশন চলছে, এবং সমাজের মধ্যে প্রচণ্ড রকম ইনইকুয়ালিটি, ইকোনমিক ইত্যাদি। তো এটা সেসব নিয়ে আমাদের রাজনীতি নিয়ে একটা প্রশ্নচিহ্ন জেগেছে যে এই যে রাজনৈতিক ব্যবস্থাটা, এই রাষ্ট্র, এটা কি খুব প্রয়োজন আছে? প্রথম প্রশ্নটা এখানেই। কারণ ধর যারা লেফটিস্ট, তারা সবসময় একটা কিছু হলে রাষ্ট্র এটা করেছে, রাষ্ট্র ওটা করেছে, রাষ্ট্রীয় দমন পীড়ন ইত্যাদি। তো একটা স্টেটলেসনেস বা রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থার কথা অনেকদিন ধরে লেফটের লোকজন, মানে বামপন্থীরা চিন্তাভাবনা করেছে। কিন্তু মার্কস নিজেও বলতেন যে রাষ্ট্রের কোনো প্রয়োজন তো নেই, রাষ্ট্রটা রিডান্ডেন্ট একটা ইনস্টিটিউশন, এই সংস্থার কোনো প্রয়োজন নেই, মানুষজন নিজেই নিজেকে গভর্ন করে রাখবে। কিন্তু অবাকভাবে দেখতে পারবি যে যে সমস্ত জায়গায় কমিউনিজম এসছে সারা পৃথিবীতে, সেখানে রাষ্ট্র সবচেয়ে বেশি শক্তিশালী হয়েছে। সোভিয়েত বল, আজকে নর্থ কোরিয়ার মূলত তো কমিউনিস্টভাবেই এসে, চায়না, আজকেরও চায়না প্রচণ্ড স্ট্রং। হ্যাঁ, কারণ সাধারণ মানুষ এমনি করে কোঅপারেট করছিল না, এরা জোর করে কোঅপারেট করাতে হয়েছে তাদেরকে দিয়ে। তো তাদের একটা দেখা গেছে যে রাষ্ট্র ছাড়া তারা চলতে পারেনি। যেটা ভেবেছিল যে সবাই মিলে একসাথে মিলে মানুষজন, প্রলেতারিয়েট শ্রেণী নিজেরাই গভর্ন করবে, সেটা হয়নি। তবে এটা শুধু লেফট উইং করে না, কিন্তু রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থার কথা রাইট উইংরাও বলে। কোথায়? আমেরিকাতে বলছে এই মুহূর্তে। আচ্ছা, রাইট উইং মানে কারা? রাইট উইং মানে যারা হচ্ছে ক্যাপিটালিস্ট। তো ক্যাপিটালিস্টরাও রাষ্ট্রহীন সমাজ ব্যবস্থার কথা বলে, যে বাজার অর্থনীতি চালাবে, রাষ্ট্রের প্রয়োজনটা কি? এই ধর আমেরিকায় একটা ইলেকশন হওয়ার পরে মূল তাদের এজেন্ডা কী ছিল, এবং মূল আমরা কি দেখলাম প্রথম ইয়েতে, যে একজন বাজার অর্থনীতির একজন রিপ্রেজেন্টেটিভ এলন মাস্ক এসে বললেন যে সরকার বলে এত বড় একটা সংস্থা তোমরা চালাচ্ছ, এটার কোনো প্রয়োজন নেই, এটাকে কমিয়ে একেবারে জিরোতে, মানে জিরোর কাছাকাছি নিয়ে আসতে হবে, এত বড় একটা সরকার চলতে পারে না, তো চাকরি ছাঁটাই করো, সরকারকে আরও লিন অ্যান্ড থিন করো ইত্যাদি সমস্ত চলার চেষ্টা হলো। তো রাষ্ট্রহীন তারাও মনে করে যে রাষ্ট্র বলে সংস্থাটার কোনো প্রয়োজন নেই, বাজার অর্থনীতি চালিয়ে দেবে তাদের একটা নিজস্ব লজিকে। কিন্তু সারা পৃথিবীতে এই জিনিসটা হয়নি কোথাও। কারণ ধর আজকে আমরা ভুলে যাই যে রাষ্ট্র না থাকলে কি হবে। রাষ্ট্রটা খুব ম্যাজিক। বাড়ির সামনে রাস্তা ভেঙে গেছে, ম্যাজিক বলে ওটা 2 মাসের মধ্যে ঠিক হয়ে যাচ্ছে, তোকে কিন্তু কিছু গিয়ে করতে হচ্ছে না তার জন্যে। একটা কোনো রাত্রিবেলায় তুই ঘুরতে বেরোবি, নিশ্চিন্তে বেরোতে পারবি, কিছু করতে হচ্ছে না। ট্রাফিকে মনে হচ্ছে যে পুলিশ কিছু করছে না, সরকার কিছু করছে না, কিন্তু আসলে কিন্তু ট্রাফিক একটা নিয়ম মতো চলছে। এটা একটা ম্যাজিক।
লুট তোরা চলছে না সবখানে, যেখানে সেখানে তোর তুই একটা ধর, তুই তো সিনেমা লিখিস, সিনেমার স্ক্রিপ্ট লিখলি, সেটা যে কেউ চুরি করে একটা সিনেমা বানিয়ে দিতে পারছে না, কেউ একটা দেখছে ওপরে বসে। এটা একটা ম্যাজিকের মতো। কারণ রাষ্ট্রহীন সমাজ যদি বলিস তাহলে সেটা কিছুটা আফ্রিকাতে আছে, যেখানে রাষ্ট্র নেই, সোমালিয়াতে আছে, যেখানে মানুষকে নিজে AK-47, 56 রাখতে হয় নিজের পরিবারের সুরক্ষা দেওয়ার জন্যে। তো কাজেই একটা রাজনৈতিক সংস্থা বা একটা রাজনৈতিক রাষ্ট্রের প্রয়োজনীয়তা চিরকাল ছিল, এখনো আছে। এটা আমরা ভুলে যাই। এটা শুধু আমরা ভুলি না, এটা বড় বড় মাথারাও ভুলে যায়। যেমন ধর আমেরিকা যখন ইরাকে গেল বা আফগানিস্তানে গেল, ওখানে কি করলো সেটা ছেড়ে দিচ্ছে, কিন্তু তাদের মনে হলো যে এই সমস্ত আমরা সরিয়ে দেবো এখনকার সরকারকে, তারপরে তো গণতন্ত্র এবং রাষ্ট্র নিজে থেকেই প্রতিষ্ঠিত হয়ে যাবে। হলো না কিন্তু। আমাদের প্রতিবেশী দেশে যে একটা সরকারকে আমরা সরিয়ে দিলাম, এখানে পুলিশ খারাপ, সবাই খারাপ, সবাইকে সরিয়ে দিলাম, ভালো কথা, বিপ্লব হলো, সবার মনে হলো বাহ এতদিনে একটা বিপ্লব এসছে, এবার সব কিছু ঠিক হয়ে যাবে। হলো না কিন্তু। রাষ্ট্রকেই আসতে হয় বারবার এই ম্যাজিকটা ক্রিয়েট করার জন্যে। তো এই হেন একটা বস্তু, এত প্রয়োজনীয় একটা জিনিস, এটা এলো কী করে? এটা হচ্ছে এই আজকের গল্পের মূল উপজীব্য বিষয়, যে এটা কি করে এলো। এবং সেটা তো খুব খুব স্বাভাবিক বিষয় নয়। কারণ ধর তো মানে যে কোনো মানুষের মূল ইচ্ছেটা হচ্ছে নিজের পরিবার এবং নিজের সন্তান সন্ততি নিয়ে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এটা হচ্ছে মানুষের ন্যাচারাল ইনস্টিংক্ট, ন্যাচারাল বায়োলজিক্যাল ইনস্টিংক্ট। সেটার থেকে বেরিয়ে গিয়ে সবার জন্য ভাবা, এটা তো ন্যাচারাল ইনস্টিংক্ট নয়। তো এগুলো প্রশ্ন। তারপর ধর কিছু কিছু প্রশ্ন আছে এই রাষ্ট্রেও, যদি বলি বিভিন্ন রকমের রাষ্ট্র আছে। ধর চীন এমন একটা রাষ্ট্র যেখানে দীর্ঘদিন ধরে খুব ইম্পার্সোনাল এবং প্রচণ্ড সেন্ট্রালাইজড, এত বড় দেশ একটা, কিন্তু প্রচণ্ড সেন্ট্রালাইজড একটা গভর্নমেন্ট কী করে চলে ওখানে? ভারতে তো চলছে না। ভারতে তো প্রত্যেকটা রাজ্যকে নিজের মানে কনস্টিটিউশন, সংবিধানের মধ্যে থেকেই নিজের ক্ষমতাটা স্বায়ত্তশাসন দিতে হচ্ছে। ভারতে কেন এটা হয় না? বা ধর তোর অথরিটি মানে ডিক্টেটোরিয়াল পাওয়ার এবং বেনেভোলেন্ট ডিক্টেটোরিয়াল, যারা দেশের জন্য ভালো করছে কিন্তু ডিক্টেটোরিয়াল, এটা আমরা শুধুমাত্র সিঙ্গাপুর, কোরিয়া, এই সমস্ত, ইন্দোনেশিয়া, এই সমস্ত জায়গায় কেন দেখতে পেয়েছি? কেন ইস্ট এশিয়াতে এটা, কেন এটাই আফ্রিকাতে হয় না? ঠিক আছে। তো এগুলো হচ্ছে, বা ধর তো ইউরোপে তোর আইনের শাসন, যেটাকে বলে আইনের শাসন, ইউরোপে বেশি কেন? পৃথিবীর আর কোথাও আইনের শাসন এতটা বেশি নয়। ইউরোপ এবং কিছুটা আমেরিকাতে, এখানেই বেশি। ল্যাটিন আমেরিকাতে আবার নয়। এটা কেন হলো এরকম? কীভাবে ওদের সমাজটা ডেভেলপ করলো যে কারণে এটা হয়েছে? তো এগুলো বোঝা খুব দরকার, যাতে আমরা আজকের দিনটাকে বুঝতে পারি। ঠিক আছে। আর এই যে ধর মার্কসিস্টরাই হোক বা অ্যাডাম স্মিথের দলই হোক, অ্যাডাম স্মিথ মানে ক্যাপিটালিস্টের দলই হোক, এরা মনে করে যে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের সময় বোধহয় পৃথিবীর জন্ম হয়েছে। মানে ফ্রেঞ্চ রেভলিউশন, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, তারপরে ওই কাছাকাছি ফ্রেঞ্চ রেভলিউশন, এই সময় বোধহয় পৃথিবীটা জন্ম হয়েছে, সব কিছুই বোধহয় সেই সময়কার। আসলে কিন্তু সেই সময়কার নয়। ধর গণতন্ত্র একটা ধরনের, সেটা গ্রিসে অনেক আগে থেকে ছিল। রাজাকে নিয়ম মেনে চলতে হবে, রাজার কথাই আইন নয়, এটা ভারতবর্ষে বহু আগে থেকে ছিল। ঠিক আছে। চীনে সেন্ট্রালাইজড এই যে গভর্নমেন্টটা, যে একজন শাসন করবে এবং পুরো দেশটা এত বড় শুনবে সেই কথাটা, সেটা চীনে বহু আগে থেকে মানে প্রায় 600-700 খ্রিস্টাব্দ থেকেই সেটা ছিল। তো এই ডেভেলপমেন্টগুলো না বুঝলে পরে আমাদের পক্ষে বোঝা সম্ভব না যে কি করে এই ব্যাপারটা এলো। বেশ, মানে পলিটিক্যাল অর্ডার বলতে কি বুঝি আমরা, সেটা তো আমরা বেসিক একটা আইডিয়া চাই, মানে হ্যাঁ। এবার এটার প্রশ্ন হচ্ছে যে পলিটিক্যাল অর্ডার যেটা, বা রাজনৈতিক ব্যবস্থা, শৃঙ্খলা, এটা কি এক্স্যাক্টলি আমি সেটাই বলতে চাইছি। এটাই আমি জানতে চাই। এবং 3টে কথা তো উনি বলেছেন, এই 3টে কি কি এবং এই ব্যাপারটা কি, ব্যাপারটার বিষয়টা সম্পর্কে যদি একটু বুঝে। তো ফুকুয়ামার মতে 3টে পিলার, শুধু ফুকুয়ামা নেই, মোটামুটি সবাই এটাই মনে করে যে 3টে পিলার একটা রাজনৈতিক ব্যবস্থার। পলিটিক্যাল অর্ডার মানে রাজনৈতিক ব্যবস্থা কি? প্রথম হচ্ছে রাষ্ট্র, স্টেট স্টেট যেটাকে বলে।
স্ট্রং স্টেট। রাষ্ট্র মানে কি? একটি সংস্থা যে সবার উপরে শাসন করার অধিকার আছে। শুধু এটুকুই কিন্তু রাষ্ট্রের ডেফিনিশন। সবার উপরে শাসন করার অধিকার আমরা একজনকে দিয়েছি, একচেটিয়া তার অধিকার। ঠিক আছে, সেটা কখনো ঠিকঠাক কারণে শাসন হতে পারে, কখনো ভুল কারণেও শাসন হতে পারে, কিন্তু শাসন ওরাই করবে। আর কেউ শাসন করলে সেটাকে আমরা বলবো না তোমরা ঠিক, তোমরা নন স্টেট অ্যাক্টর। হ্যাঁ, মানে আমি বলছি যদি আজকে আমাকে পুলিশ এসে অ্যারেস্ট করতে পারে, তাহলে আমি পুলিশকে সে অধিকার দিয়েছি, তোমারই আছে। হ্যাঁ, অন্য কেউ এসে আমার সিকিউরিটি গার্ড এসে আমাকে অ্যারেস্ট করলে 2 থাপ্পড় মারবো, সেটাই স্বাভাবিক। সেটা এবার থাপ্পড় মারবি বললি, সেখানে আসছে সেকেন্ড পিলার। সেটা কি? সেটা হচ্ছে রুল অফ ল। রুল অফ ল মানে আইনের শাসন। আইনের শাসনের মানেটা হচ্ছে যে কিছু নিয়ম, যে নিয়মটা এই দেশটা বা এই জায়গাটার অধীনে যারা যারা আছে সবার উপরে একইভাবে বলবৎ থাকবে। মানে তুমি যদি রাজা হও, তুমি যদি প্রধানমন্ত্রী হও, তুমি যদি রাষ্ট্রপতি হও, তুমি বড় বিজনেসম্যান হও, তুমি সেনাপ্রধান হও, যে কেউ হও না কেন, বা তুমি সাধারণ মানুষ হও, রিক্সা চালক বা পডকাস্টার হও, সবার উপরে সমানভাবে একই নিয়ম লাগু থাকবে। নিয়মগুলো ডিফাইন্ড, এটাকে বলে আইনের শাসন। একদম। এটা হচ্ছে সেকেন্ড, যেটা কে দেখে? যেটা জুডিশিয়ারি দেখে, মানে আমাদের আইন ব্যবস্থা, জাজ, কোর্ট ইত্যাদি। আর প্রথমটা কারা দেখে? প্রথমটা হচ্ছে এক্সিকিউটিভ দেখে, যেটা হচ্ছে সরকারি সংস্থাগুলো। তৃতীয় হচ্ছে গণতান্ত্রিক, এটা নতুন এসছে, নতুন মানে এটা সবচেয়ে শেষ ফ্রেঞ্চ রেভলিউশনের পর থেকে এটা এসছে। সেটা হচ্ছে গণতান্ত্রিক একটা তোমার উপরে দায়িত্ব আছে, জবাবদিহিতা আছে। কি? যে না, তুমি শুধুমাত্র তোমার বন্ধু বান্ধব এবং তোমার পরিবার এবং তোমার কাছের লোকদের উপরে জন্য তুমি শুধু দায়ী নও, তুমি তোমার পুরো দেশটার জন্যে বা পুরো অঞ্চলটার জন্যে, সবার জন্য সমানভাবে তুমি কাজ করবে। এটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি। এটা কিভাবে আমরা এনশিওর করা হয় আজকের দিনে? লেজিসলেটিভ বা পার্লামেন্ট, বিধানসভা বা লোকসভা বা রাজ্যসভা, লেজিসলেটিভ, যে ইলেকশন হয়ে একজনকে আমরা পাঠালাম, তারা একটা লোকসভায় গেল। তো এই 3টে পিলার, প্রথম হচ্ছে স্টেট, যেটাকে আমরা এক্সিকিউটিভ বলি, দ্বিতীয়টা হচ্ছে রুল অফ ল, যেটা জুডিশিয়ারি, এবং তৃতীয়টা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটির জন্য লেজিসলেটিভ হচ্ছে পিলার। এই 3টে। এবার জরুরি নয় যে কোনো দেশে 3টেই থাকবে। যেমন চায়নাতে স্টেট ইজ ভেরি স্ট্রং, ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি বলে কিছু নেই, একটি পার্টি। রুল অফ ল চায়নাতে কখনোই আসেনি। ল আছে, কিন্তু শাসকের ওপরেও সমানভাবে বলবৎ সেই ল হয় না। যে শাসক সেও ওই মানে নিচে আছে, হ্যাঁ, এক স্টেপ নিচে আছে। বহু দেশে আমরা দেখেছি যে এই টানাপোড়েন চলছে, যে শাসক সে তার নিজের ইচ্ছে মতন আইন বা মানে রুল পাস করাচ্ছে জুডিশিয়ারিকে দিয়ে, তার যাকে পছন্দ তাকে অ্যারেস্ট করাচ্ছে, তাকে ছেড়ে দিচ্ছে, তার যাকে পছন্দ নয় তাকে বলছে তুমি অপরাধী। এটা হয়তো আমরা রুল অফ ল স্ট্রং নয়। রাশিয়া খুব স্ট্রং স্টেট, ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি, রুল অফ লও আছে ওখানে। ঠিক আছে। আবার ধর এই যে সিঙ্গাপুর বা ইত্যাদি জায়গাতে, যেখানে হচ্ছে তোর মানে ডিক্টেটোরিয়াল, কিন্তু ভালো ডিক্টেটোরিয়াল অথরিটি, সেখানে রুল অফ লও আছে, সেখানে এটাও আছে, স্টেটও আছে, কিন্তু ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি নেই। এই আবার কোথাও কোথাও আছে ডেমোক্রেসি আছে, রুল অফ ল আছে, কিন্তু স্টেট একেবারেই কাজ করছে না। যেন মানে আফ্রিকার অনেক দেশ আছে, বা ল্যাটিন আমেরিকার কিছু দেশ আছে যেখানে ডেমোক্রেসি আছে, মানে কোনো রকম একটা ইলেকশন হয়, সব কিছু হয়, কিন্তু স্টেটটাই অত স্ট্রং নয়। ভারতবর্ষের ক্ষেত্রেও যদি দেখতে যাস যে স্টেট সেরকম বিরাটভাবে স্ট্রং নয়, মানে একটাই সরকার অতটা স্ট্রং না, তাকে প্রত্যেকটা রাজ্য সরকারের উপরে নির্ভর করতে হয় একটা কিছু চালানোর জন্য। তো এই বিভিন্ন রকমের পারমুটেশন কম্বিনেশন সবসময় হচ্ছে। আগে তো যাবো, মানে এর পরের পার্টটায় ঢুকবো, কিন্তু আমার বক্তব্য হলো যে এই যে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটি বা গণতান্ত্রিক জবাবদিহিতা, এই বিষয়টা আরেকটু পরিষ্কার করা যাক। রাষ্ট্র এবং আইনের শাসন আমরা মোটামুটি বুঝেছি। ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবিলিটির একটাই মানে, সেটা হচ্ছে যে শাসক সে শুধুমাত্র তার পরিবার, বন্ধু বান্ধব এদের জন্য কাজ করবে না, সে সকলের জন্য কাজ করবে। এটা হচ্ছে ডেমোক্রেটিক অ্যাকাউন্টেবল, এবং সে সবার কাছে অ্যাকাউন্টেবল। তার মানে এটাও বলা যায় যে মানে এরকম গণতান্ত্রিক ব্যবস্থা
সব দিকে যদি ঠিক থাকে, তাহলে যারা সেই অর্থে গণতন্ত্রের পার্ট মানে জনগণ, তারা যে কোনো সময় প্রশ্ন করতে পারে রাষ্ট্রকে এবং রাষ্ট্র তার জবাব দিতে বাধ্য। এবং মানে ধর আমি বলছি একটা, যে ধর ইলেকশন হলো এবং ইলেকশনে একজন জিতলো, তো সে হয়তো খুব বেশি হয়েছে, একদম পারফেক্ট যদি হয় তাহলে 51% ভোট পেয়েছে ধরা যাক, দুজনই যদি লড়ে এবং সবাই ভোট দেয়, তো 49% দেয়নি তাকে ভোট। কিন্তু জেতার পরে সে এটা বলতে পারবে না কখনো যে আমি শুধু 51% লোকের জন্য কাজ করব। রাইট, একদম। তাকে সবার জন্য কাজ করতে হবে এবং সবার জন্য সে দায়ী। ঠিক, এটা হচ্ছে গণতান্ত্রিক। তবে এটার গুরুত্বপূর্ণ কেন সেটা বোঝা খুব জরুরি। কারণ মানুষের ওই যেটা বলছিলাম যে নিজের জিনের প্রতি একটা প্রচণ্ড ভালোবাসা আছে বায়োলজিক্যালি। জিনের প্রতি মানে আমার জিনকে আমি ভালোবাসি, যে কারণে সন্তান সন্ততির উপরে ভালোবাসা জন্মায়। আচ্ছা, আচ্ছা, বেশ। যে আমাদের পরিবারটা কি দিয়ে ডিফাইন্ড হয়? পরিবার ডিফাইন্ড হয় তোর সাথে আমার জিনের, মানে আরেকজনের সাথে আমার কত % জিন শেয়ার করছি আমি। যার সাথে আমি 50% করি সে আমার সবচেয়ে কাছের, মা বাবা ছেলে মেয়ে, ঠিক আছে, সবচেয়ে কাছের। আরেকটু দূরে হয়ে যখন কাজিন হয় তাদের সাথে হয়তো 25% জিন শেয়ার করছি, তারা একটু দূরে হয়ে যায়। কিন্তু এইভাবে কিন্তু একটা পরিবার ডিফাইন্ড হয়, আমি কত % জিন শেয়ার করছি। সেইভাবেই ভালোবাসাটাও ডিফাইন্ড হয় মানুষের বায়োলজিক্যালি। তো কাজেই কিন যেটা মানে পরিবারের প্রতি আমার যে দায়িত্ব, পরিবারের প্রতি ভালোবাসা, তাদের জন্য আমি কাজ করব, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, ইটস এ ন্যাচারাল ইনস্টিংক্ট। এবং এটা চিরকাল থেকে এসছে, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের দুজনের কথা নাম করতে হবে যে মানুষ আগে কি ছিল। তো রাষ্ট্র তৈরি হয়েছে, আগে কি ছিল তাহলে? সেই আমাদের যে বারবার যার নাম নিই, যে দুজনের, একজন হচ্ছে থমাস হবস, একজন হচ্ছে রুশো। থমাস হবস কি বলতেন? যে মানুষ ছিল উগ্র প্রকৃতির এবং ইতিহাসের আগে আর কি, মানে প্রাগৈতিহাসিক যুগে প্রত্যেকটা মানুষের সাথে লড়াই করত এবং সেই কারণে একটা সমাজ ব্যবস্থা, একটা রাষ্ট্র বা লেভিয়াথানের প্রয়োজন, যেই ব্যাপারটাকে ঠিকঠাক করবে। সবার সাথে সবাই লড়াই করলে প্রবলেমটা কি? যে আমারও জীবন সবসময় বিপন্ন, তোর জীবনও সবসময় বিপন্ন, যখন তখন যেখান থেকে অ্যাটাক হতে পারে। তাহলে আমি বললাম আমি আমার স্বাধীনতাটা খানিকটা দিয়ে দিলাম রাষ্ট্র নামক বস্তুটিকে, তার বদলে রাষ্ট্র দেখবে যে আমার উপর যেন অ্যাটাক না হয়। এটা হচ্ছে তার কাজ। আর রুশো কি বলতেন? যে না, সব মানুষ আদতে খুব ইনোসেন্ট ছিল, তাদের মধ্যে এরকম লড়াই টড়াই কিছু হতো না। এই এগ্রিকালচার এসে করেছে ঝামেলা, কৃষি প্রধান হয়ে যে সভ্যতাটা হলো, তারপরে যখন মানুষ বলে এই জিনিসটা আমার, ওই জিনিসটা আমার, এই ধানটা আমি করেছি, এই জমিটা আমার, তখন থেকে এই লড়াইটা শুরু হলো। অ্যাডাম স্মিথও অনেকটা, অ্যাডাম স্মিথ আমরা বারবার বলছি, অ্যাডাম স্মিথ হচ্ছে আধুনিক যেটা আর কি ইকোনমিক্স, অর্থনীতির ফাদারই বলা যায়। তিনিও বলতেন যে না, প্রত্যেকটা মানুষ কিন্তু সিদ্ধান্ত নেয় নিজের কি ভালো হবে সেটা দেখে। যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন যে ম্যাক্সিমাইজিং ইউটিলিটি, যে খুব যুক্তিযুক্তভাবে এই সিদ্ধান্ত নেয় যে আমার কিসে সবচেয়ে ভালো হবে সেটা নিয়ে সবাই সিদ্ধান্ত নেয়। ফুকুয়ামা বলছেন, এবং আজকের অ্যানথ্রোপোলজিতে বোঝা যায় যে এই তিনজনই সম্পূর্ণভাবে ঠিক নন। কারণ প্রাগৈতিহাসিক যুগ থেকে মানুষ কোনোদিনও একা থাকেনি। মানুষ সবসময়, ওই যে বললি তুই প্রথমেই, যে মানুষ একটা সমাজবদ্ধ জীব, এটা আমাদের জেনেটিক ক্রাইটেরিয়া, মানে জেনেটিক্সের মধ্যে রয়েছে যে আমরা একটা সামাজিক জীব। আমরা সবসময় ঐতিহাসিক সময় থেকে সবসময় একসাথে থেকেছি। কিছু কিছু দেখ, তোর যেমন বাঘ প্রাণী হিসেবে একা একা ঘোরে, কিন্তু হরিণ একা ঘোরে না, জেব্রা একা ঘোরে না, জিরাফ একা ঘোরে না, বাইসন টাইসন। হ্যাঁ, তো কিছু কিছু প্রাণী আছে যারা একা একা বাঁচে, খুব বেশি হলে তার সঙ্গীর সাথে। কিন্তু কিছু কিছু প্রাণী আছে যারা সবসময় দলবদ্ধভাবে বাঁচে, যেমন সবচেয়ে বড় উদাহরণ হাতি। হ্যাঁ, হাতি। মানুষ হচ্ছে সেই জাতীয় জীব, মানুষ কোনোদিনও একা বাঁচেনি। কাজে সবার সাথে সবার এও হয়নি, লড়াইও হয়নি, এবং কেউ একা একা ইনোসেন্ট ছিল না। তো সবাই মিলে একসাথে কাজ করেছি। আমরা হিউম্যান কাইন্ড বলার সময় বলেছিলাম যে সব সময় আমরা কোঅপারেট করেছি। এই কোঅপারেশনটা কি করে হলো? একসাথে অনেকগুলো লোক থাকে কি করে? সবাই তো আর আমার আত্মীয় নয়। একদম।
প্রাথমিকভাবে তো আত্মীয় যারা তাদের প্রতি আমার একটা জেনারেল ন্যাচারাল ভালোবাসা আছে। আরেকটা হচ্ছে টিট ফর ট্যাট, অন্য একটা গোষ্ঠীর লোক আছে, সে আমার সাথে ভালো করলে পরে তার সাথে ভালো, সে যদি খারাপ করে তার সাথে খারাপ। এই দুটো স্ট্র্যাটেজি নিয়ে মানুষ কিন্তু দীর্ঘকাল ধরে কোঅপারেট করে চলেছে। কাজে লড়াই যে হয়নি তা নয়। এবং কীরকমভাবে লড়াইটা হতো, যে শিম্প্যাঞ্জির মধ্যে দেখা গেছে একই ক্রাইটেরিয়া, এটা আর কোনো প্রাণীর মধ্যে নেই, শুধু শিম্প্যাঞ্জি এবং মানুষের মধ্যে দেখা যায় যে ধর একটা গ্রুপে আছে, শিম্প্যাঞ্জিরাও গ্রুপে থাকে, গ্রুপে আছে, অন্য আরেকটা গ্রুপে তারা অ্যাটাক করে অন্য গ্রুপে। এই গ্রুপের মধ্যে কেন করে? জিন ছড়িয়ে দেওয়ার জন্যে। ওইখানে সমস্ত পুরুষকে মেরে ফেলে এবং নারীদেরকে নিয়ে আসে নিজেদের গ্রুপে। আচ্ছা, শিম্পাঞ্জিরাও করে এটা? শিম্প্যাঞ্জিরাও করে। আচ্ছা, মানুষও এটা করে। মানুষ আরও বাজেভাবে করেছে ইতিহাসে, কারণ মানুষের কাছে অস্ত্র আছে, মানুষ অস্ত্র বানাতে শিখেছে, আরও বড় বড় গ্রুপ মানুষ একসাথে কোলাবোরেট করতে পেরেছে। শিম্প্যাঞ্জিরা তো কজন, 10-15 জনের একটা গ্রুপ হয়তো, বা 20 জন 25 জনের গ্রুপ। মানুষের গ্রুপ তো লক্ষ লক্ষ একসাথে করতে পেরেছে এই কাজটা। যুদ্ধ হলে পরে তো কয়েক লক্ষ মানুষ একসাথে আরেক লক্ষ মানুষের সাথে যুদ্ধ করতে পারে। কিভাবে পারে? মানুষ কি করে পারলো এটা? কারণ মানুষ ভাবতে পারে, মানুষের কাছে ল্যাঙ্গুয়েজ আছে, ভাষা আছে। মানুষ এমন একটা জিনিস ভাবতে পারে যেটা নেই, যেটা দেখতে পাচ্ছে না। নেই বললে পরে অনেকের খারাপ লাগতে পারে, যেটা নেই, অ্যাবস্ট্রাক্ট। কি না, আমার মরে গেছে পূর্বপুরুষ, তার প্রতি আমার একটা দায়িত্ব আছে। ধর পিরামিডে আমরা কি দেখি, যে একজন রাজা মরে গেছে, তার সাথে সমস্ত জিনিস দিয়ে দেওয়া হচ্ছে যে পরজন্মে যেন তার, মানে মরে যাওয়ার পরের জন্মে যেন সেই পিরামিডের ভেতরে খুব ভালো করে থাকতে পারে। সমস্ত সভ্যতায়, সমস্ত জাতির মধ্যে আমরা দেখতে পেরেছি যে এই একটা আইডিয়া আছে যে আমার মরে যাওয়া পূর্বপুরুষের প্রতি আমার একটা দায়িত্ব আছে। মরে যাওয়া পূর্বপুরুষ কেন ইম্পর্টেন্ট? জিনের জন্য না, শুধু তাই নয়, আমার তো পরিবার দিয়ে কোলাবোরেট করতে হবে। এবার তোর পরিবার, তুই তো জানিস, ম্যাক্সিমাম তোর ঠাকুরদা অবধি তুই পরিবারটাকে চিনিস। ঠাকুরদার লতা পাতায়, ঠাকুরদার হয়তো 4 ছেলে, তাদের প্রত্যেকের ছেলে মেয়ে ইত্যাদি করে একটা মোটামুটি তুই 3rd কাজিন অবধি তুই ক্যালকুলেট করতে পারবি। এটা যথেষ্ট নয় একটা বড় গ্রুপকে একসাথে রাখার জন্যে। তো বড় গ্রুপকে একসাথে রাখতে গেলে পরে তো তার উপরের জেনারেশনে যেতে হবে, এবং তার আইডেন্টিটিটাও যাতে সবার একটা কমন আইডেন্টিটি হয়ে যায়। হ্যাঁ, মানে আমরা, মানে এখন মানে যেইভাবে ধর বলা হয় না যে আমরা এই পরিবারের ছেলে, হ্যাঁ, তার মানে পূর্বপুরুষ ওইখানে আছে, হ্যাঁ, এবং যতজন আছি আমরা সবাই কানেক্টেড। হ্যাঁ, এইটা বুঝতে পেরেছি। তো এই পূর্বপুরুষকে পুজো করা, প্রথমত যে রিলিজিয়ান তুই বলছিলি, আমি একটুখানি থেমে গেলাম তখন, যে হ্যাঁ রিলিজিয়ান, প্রথমত রিলিজিয়ানটা ছিল পূর্বপুরুষকে পুজো করা। সেটার কারণ হচ্ছে একটা 7-8 জেনারেশন আগের, বা 10 জেনারেশন বা 20 জেনারেশন আগের একজন পূর্বপুরুষের কথা বললে পরে আমরা অনেকে একসাথে কোঅপারেট করতে পারি। ঠিক আছে, তো এখান থেকে রিলিজিয়ান এলো, এবং রিলিজিয়ান যখন এলো বা ধর্ম এলো, তখন কিন্তু অনেক মানুষ একসাথে কোলাবোরেট করতে শুরু করতে পারলো। ঠিক আছে, এবং সেই যে একটা হিংস্র পৃথিবী, সেই পৃথিবীতে এই গ্রুপ থেকে বেরিয়ে গেলে একা তো তুই বাঁচতে পারবি না, কারণ একটা দুর্বল প্রাণী তুই। কাজেই ওই গ্রুপের মধ্যে থাকার জন্য তোকে কিছু নিয়ম পালন করতে হবে, সেই নিয়মগুলি তুই পালন করছিস। সেই নিয়মগুলোকে ক্রিয়েট করলাম, আমি পালন করলাম। ওই গ্রুপে এবার লিডারশিপ লাগবে, লিডারশিপ তৈরি হলো, তার জন্য লিডারটাকে কি বলতে হবে তাহলে? এমনি কেন মানবো একজনকে? হয় সে পরিবারের বড় হতে হবে, তা না হলে পরে যখন আমি 7-8 জেনারেশনের আগের একজন পূর্বপুরুষকে পুজো করে যাচ্ছি, আরেকজনকে কেন মানবো লিডার হিসেবে? যে আরে তুমি কি মনে করছিস যে এই অরুণাভ তোর ভাই? না রে বাবা, বা অরুণাভ তোর বন্ধু? না, সেটা ব্যাপারই নয়। ব্যাপারটা হচ্ছে যে পূর্বপুরুষের আশীর্বাদ ওর উপরে এসছে, পূর্বপুরুষ ওর থ্রুতে আমার সাথে কথা বলছে। মানে ইউ আর গড সেন্ড। এই জন্য পৃথিবীর সমস্ত জায়গায় রাজারা, ঐতিহাসিক রাজারা সবসময় হচ্ছে অবতার গোছের, বুঝতে পারছিস? তা না হলে মানবে না। হ্যাঁ, তা না করলেও মানবে না। তো এই হলো একটা মোরাল কোড তৈরি হলো, এবং সেখান থেকে বেরিয়ে যাওয়া খুব মুশকিল। তো এই কিছু কিছু জিনিস।
দ্বিতীয় হচ্ছে মানুষ নিয়ম মানতে ভালোবাসে। হ্যাঁ, যে কোনো সময়। কারণ আমরা যখন থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো নিয়ে ডিসকাস করছিলাম, তখন আমরা বলেছিলাম যে আমাদের মাথায় একসাথে অনেক কিছু ক্যালকুলেট করতে হয়, তো সব কিছুর পেছনে আমরা পুরো আমাদের ব্রেনটাকে দিতে পারি না। আমাদের ব্রেনের সেই ক্ষমতাই নেই যে 3টে বা 4টে জিনিস একসাথে আমি ক্যালকুলেট করব। আমি সিলেক্ট করি, মানে প্রত্যেকটা মানুষ সিলেক্ট করে যে এটার পেছনে আমি ভেবে চিন্তে ডিসিশন নেব। জীবনের বেশিরভাগ ডিসিশন আমরা না ভেবে নিই, ইনস্টিংটিভ। সিস্টেম 1, নিয়ম মানি সেই জন্যে। এমন না যে নিয়মের প্রতি ভালোবাসা আছে, কারণ নিয়মটা হয়ে এসছে, মেনে নাও, তাতে আমার আর ব্রেনের ওদিকে যেতে না হয়। তো ট্রাফিক লাইটে গিয়ে দাঁড়িয়ে পড়তে হবে, এটা আর ভাবতে হবে না এটা কেন দাঁড়াবো আমি, এখানে ট্রাফিক লাইট, এখানে কি আসলে ট্রাফিকের প্রবলেম আছে, তাহলে পরে কেন লাল লাইট দিচ্ছে এখানে, আমি ভাবি না তো আমরা এটা। লাল লাইট দিয়েছে, দাঁড়িয়ে পড়ি, কারো খারাপ অসুবিধা হচ্ছে না, তাতে কেউ ভাবছেও না এটা যে না এখানে লাল লাইটটা এখন কিন্তু এটা দিচ্ছে যে পুলিশটা ভুল করে দিচ্ছে এখানে, আসলে এখানে কিন্তু এখন লাল লাইট দেওয়া উচিত নয়। আর যদি আমি না মানি তাহলে কি হবে, এত কিছু কেউ ভাবে না, জাস্ট লাল লাইট আছে দাঁড়িয়ে পড়ো। তো নিয়ম মানার আমাদের একটা সহজাত প্রবৃত্তি আছে, আর এই কারণে যে নিয়ম মানে না তার প্রতি আমাদের রাগ আছে। মানে এটার একটুখানি এক্সাম্পল দিয়ে বুঝি, কি নিয়ম মানে না যারা, তাদের উপর আমার রাগ থাকে। হ্যাঁ, মোরাল কোড, কিছু তো কোড আছে। মানে কিরকম নিয়ম না মানলে রাগ হবে? ধর আমি একটা উদাহরণ দিচ্ছি, যে একটা নিয়ম আছে যে এই তো ট্রাফিকেরটাতেই থাকি, ট্রাফিক রুল মেনে চলতে হয়। একজন হুট করে লাল লাইট পেরিয়ে চলে গেল, তো রাগ হবে জেনারেলি একটা মানুষের মনে, এরাম ও ট্রাফিক, লোকে কিন্তু তাকে ফলো করে না, তার মানে এই লোকটা ইল্লিগাল কাজ করলো, এই লোকটা নিয়ম ভাঙলো। হ্যাঁ, বুঝলাম, যে মানে হসপিটালের সামনে হর্ন দেওয়ার যে বিখ্যাত লোকগুলো, তাদের উপর যে রাগটা আমার হয় সেটা বলছিস। সেটা তো তুই ভাবছিস হয়তো, কিন্তু ধর এমনি ট্রাফিকে এমনি রাগ হয়ে যায়। হ্যাঁ, ট্রাফিকে জায়গা আছে, আর কেউ নেই, তুই লাল লাইটে দাঁড়িয়ে আছিস, একজন ফুট করে চলে গেল বেরিয়ে, তোর একটা রাগ হবে, নিয়ম মানলো না কেন। এই যে বিচার চাই, আমাদের সব কিছু বিচার চাই, কেন বিচার চাই? কারণ লোকটা নিয়ম মানেনি, নিয়ম বিরুদ্ধ করেছে বলে তো আমাদের একটা রাগ হয়, সেই জন্য তাকে পানিশমেন্ট দেওয়া হয়। এগুলো হচ্ছে আমরা বলছি বেসিকগুলো, কিভাবে রাষ্ট্র এলো তার জানতে গেলে এগুলো বুঝতে হবে। আমি শুধু একটা জিনিস বলে দিই আগে, সেটা হলো দুটো খুব ইম্পর্টেন্ট এপিসোড আমার মনে হয় আমি সাজেস্ট করতে চাই এই জন্য, এইটাকে আরো ডিটেলে বোঝার জন্য। সেটা হলো, একটা হলো সেপিয়েন্সের 2টো এপিসোড আছে, সেই দুটো যেখানে এই যে যেই কথাগুলো তুই বলছিস সেটাকে বোঝার জন্য আরেকটুখানি ডিটেলে বোঝা যাবে। আরেকটা হলো থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, সেপিয়েন্স, হিউম্যানকাইন্ড, থিঙ্কিং ফাস্ট অ্যান্ড স্লো, এই 3টে এপিসোড দেখে আসলে এটা বুঝতে আরো বেশি সুবিধা হবে। বাট এমনিতেও এটা দেখতেই পারেন, পরে গিয়ে ওটা দেখতে পারেন। চলো আমরা কন্টিনিউ করি। তো এবার আমরা মোটামুটি বুঝলাম যে নিজের লোকের প্রতি একটা ভালোবাসা, এবং যে নিজের গ্রুপের নয় তার সাথে টিট ফর ট্যাট, এটা একটা চিরকাল চলে এসছে। আমরা কিছু অদ্ভুত মেন্টাল মডেল তৈরি করতে পারি, যেটা রাষ্ট্র একটা মেন্টাল মডেল, টাকা একটা মেন্টাল মডেল, ধর্ম একটা মেন্টাল মডেল। ধর আমি বলছি যে মানে আস্তিক নাস্তিকের জায়গা থেকে বাদ দিয়ে বলছি যে বাঘ বা শিম্পাঞ্জির কোনো ভগবান নেই কেন? মানে ইফ ইটস ন্যাচারাল, তাহলে তো তাদেরও একটা থাকা উচিত। একদম, তারা থাকা উচিত, কি তাদেরও তো একটা রিচুয়াল প্র্যাকটিস থাকা উচিত। নেই তো, নেই। তারা তো তাদের মৃত বাঘের প্রতি, অন্য বাঘ যে একটা মানে ইমিডিয়েট মরে গেছে দুঃখ হয় হাতির, কিন্তু ধর 5 জেনারেশন আগের একটা হাতি, তাকে নিয়ে তো অন্য হাতির বিরাট কোনো দুঃখ হয় না। তার প্রতি সম্মান জানাতে হবে প্রতি বছর গিয়ে একটা সময়। হ্যাঁ, ওরা হয়তো হাত দিয়ে এরকম তর্পণ করতে পারবে না, তো সুর দিয়ে জল দিতে হতো মহালয়ার দিন গেলে পরে, কিন্তু সেটা তো করে না কেউ তোদের শেখায়নি এটা, ওদেরও তো মনে হয়নি যে এরকম একটা কিছু করতে হবে। এটা পুরোপুরি কোঅপারেশনের জন্য তৈরি হয়েছে। তো এই হেন অবস্থায় মানুষ শুরু করলো তাদের জার্নি প্রাগৈতিহাসিক সময় থেকে। এবার এই জার্নিটা কীরকম সেটার একটা কার্ল মার্ক্সীয় ভার্সন আছে। বেশ, তো যারা মোটামুটি বামপন্থী তারা সবাই জানে যে প্রথমে আমরা সবাই একত্রে ছিলাম, এই ধরনের একটা কমিউনিজম। হ্যাঁ, তারপরে হঠাৎ করে জমিদার শ্রেণী এলো, তো বুর্জোয়া প্রলিতারের তৈরি হলো, এবং তারপরে তাদেরকে উৎখাত করে মানুষ আদতে আবার কমিউনিজমে ফিরে যাবে। এটা হচ্ছে আইডিয়া। প্রবলেমটা হলো যে এরকম লিনিয়ার নয় বিষয়টা। পৃথিবীর ইতিহাসের সাথে কার্ল মার্ক্সই হোক বা যেই হোক,
তারা অ্যাডাম স্মিথ হোক বা রুশো হোক বা হবস হোক, যারাই লিখেছেন তারা কি ঐতিহাসিক ব্যাখ্যা থেকে ব্যাখ্যা করেননি এটাকে। তারা প্রথমে থিওরি বানিয়েছেন, তারপরে ইতিহাসকে ওটাতে জাস্টিফাই করেছেন। আচ্ছা, ঠিক আছে, যদি মনে হয় এরকম হবে, দিস ইজ আ হাইপোথেসিস অ্যান্ড দেন প্রুভিং ইট। হাইপোথেসিস থেকে তারপরে প্রুভ হয়েছে ব্যাপারটা। প্রথমে থিওরি বানিয়েছে মানে প্রথমে হাইপোথেসিস এটা, ঠিক আছে, বুঝলাম। এবার প্রবলেমটা এই জন্যে বলছি যে এরকম লিনিয়ার ডেভেলপমেন্ট হয়নি। ধর চীন যেখানে প্রচণ্ড স্ট্রং একটা সেন্ট্রালাইজ স্টেট চিরকাল হয়েছে, প্রায় 2-2.5 বছর ধরে আছে, কিন্তু সেখানে এখনও ফ্যামিলি টাইজ প্রচণ্ড স্ট্রং, ঠিক আছে। তো অনেক জায়গাতে এই ডেভেলপমেন্ট, ইউরোপে যেই ধরনের জমিদার শ্রেণী ছিল ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের জাস্ট আগে মধ্যযুগে, যেটার বেসিসে কার্ল মার্কস এবং এঙ্গেলস লিখেছেন, সেই জমিদার শ্রেণীটা সারা পৃথিবীতে কোথাও ছিল না। তো কাজেই তারপরে বামপন্থীরা ওই ফোর্স ফিট করার চেষ্টা করেন যে আচ্ছা তাহলে পরে ভারতবর্ষে বুর্জোয়া কারা দেখি, আফ্রিকাতে কারা বুর্জোয়া, কারণ বুর্জোয়া তো হতেই হবে, বুঝতে পারছিস। এবং এটা কার্ল মার্কসের এগেনস্টে শুধু নয়, এটা যে কোনো এই ধরনের আইডিয়া যে একটা লিনিয়ার ডেভেলপমেন্ট হচ্ছে, এক সরল রেখার মতন, এটার পরে এটা, এটার পরে এরকমভাবে হয়নি ব্যাপারটাকে। আরেকটা ব্যাপার হলো জিওগ্রাফিক্যাল এবং হিস্টোরিক্যাল যে এফেক্ট পার্টিকুলার সেই সময় সমাজের উপর, তার উপরেও তো ডিপেন্ড করে যাচ্ছে যে একটা সমাজে এই আইডিয়াটা ঠিক কীরকম, আরেকটা সমাজে এই আইডিয়াটা কেমন। সেটাই আমরা আজকে আরেকটু বিস্তারিত কথা বলবো। কিন্তু প্রথম দিকে যখন আমরা শিকারী ছিলাম তখন তো লিডারশিপের প্রয়োজন ছিল, যে ওই গ্রুপটাকে লিড করতে পারবে। ফিজিক্যাল এবিলিটিটাই সবচেয়ে বড় কথা, যে প্রিমিটিভ কমিউনিজমের কথা বলা হয় সেখানে ওই লিডারশিপটাই এক বেসিক ব্যাপার। তারপরে যেটা হলো সেটা হচ্ছে ট্রাইবস তৈরি হলো, আদিবাসীর মতন গোষ্ঠী তৈরি হলো, যেটা সমাজ মানে পরিবারের থেকে বড়। সেটা কখন এলো? যখন এগ্রিকালচার এলো, কৃষি প্রধানে, কারণ অনেক বেশি লোক একসাথে থাকছে, তো তাদের একটা লিডারশিপের দরকার। তো ট্রাইবাল, সেখানে ডেভেলপমেন্টটা হলো অদ্ভুত রকম, যেটাকে বলে কেঁচোর মতো অনেকটা। মানে কেঁচোকে তুই দেখবি, কেঁচোর অনেকগুলো খণ্ড আছে, কেঁচো না, হ্যাঁ কেঁচোর অনেকগুলো শরীরে খণ্ড আছে, তো ওরকম খণ্ড খণ্ড। অর্থাৎ ধর বাঙালি, আরও রিফাইন করছি, বাঙালি, ব্রাহ্মণ, মুখোপাধ্যায়, এটা একটা গোষ্ঠী, একসাথে মুখটি গ্রামের মধ্যে ছিল একটা সময়, আমি নিজেকে দিয়েই বলছি। এই পর্যন্ত ঠিক আছে, কিন্তু যখন আরেকটু বড় কোঅপারেশনের দরকার হবে, আরেকটু বড় কাজ, তখন কি শুধু মুখোপাধ্যায় হলে পরে জমছে না, আরেকটু বড় গ্রুপ লাগবে আমার। তখন আমরা সবাই তো ব্রাহ্মণ এসে গেলাম একসাথে। আচ্ছা, বুঝলাম। তো শুধু সব ব্রাহ্মণ দিয়ে হচ্ছে না, বাঙালি ব্রাহ্মণ দিয়ে, বলে আমরা সবাই হিন্দু না, আমরা সবাই প্রথমে বাঙালি, তা দিয়েও যখন হচ্ছে না, আরও কোঅপারেশন দরকার, তাই আমরা সবাই ভারতীয়, বা আমরা সবাই হিন্দু, তারপর আরও আমরা সবাই ভারতীয়, এরকম সেগমেন্ট, যেগুলো কিন্তু নিজেদের মধ্যে ওইটুকু জায়গায়, ওইটুকু গ্রামের মধ্যে চালানোর জন্য যথেষ্ট, কিন্তু তারা প্রয়োজনে বড় হয়ে যেতে পারে। কিভাবে বড় হয়? তাদের অ্যানসেস্টার দিয়ে, মৃত পূর্বপুরুষ দিয়ে। ট্রাইবালদের এটাই হচ্ছে, মানে ট্রাইবাল সমাজের এটাই হচ্ছে মৃত পূর্বপুরুষ। কত পুরুষ আগে, ধর প্রাথমিকভাবে ফ্যামিলিতে কে আছে, আমি, আমার বাবার 2 ভাই ইত্যাদিতে রয়েছি। যখন বিয়ে বাড়ি হবে তখন না, ঠাকুরদার সমস্ত লোকজনকে ডেকে নাও। যখন আরেকটু বড় কাজ হবে তখন আমার গোত্রের সমস্ত লোকজনকে ডেকে নাও। এরকম আর কি, দরকার হলে তারা করে ফেলতে পারে একযোগে অনেকটা বড়। এবং এই সমাজটা স্বাভাবিকভাবে নয়, কিন্তু ঐতিহাসিকভাবে সব জায়গায় একটু পিতৃতান্ত্রিক হয়েছে ব্যাপারটাকে। পিতৃতান্ত্রিক হয়েছে, যে মূলত কি, যে মেয়েদেরকে যেভাবে শিম্পাঞ্জিরা করে, মেয়েরা ছেলেদের বাড়িতে যাবে বিয়ে হলে পরে, এবং মেয়েটি যতক্ষণ পর্যন্ত একটি পুত্র সন্তানের জন্ম না দেবে ততক্ষণ পর্যন্ত সেই বাড়িতে তার কোনো অধিকার নেই। এবং যে মেয়েটি বিয়ে হয়ে ওই সমাজে, মানে ওই ফ্যামিলিতে যাবে, সে কিন্তু বাপের বাড়ির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করবে, কারণ তার অ্যানসেস্টার তখন কিন্তু ওই বাড়ির অ্যানসেস্টারের সাথে মিলবে। আচ্ছা, যে গোত্র পরিবর্তন হয়ে যায়। হিন্দুদের মধ্যে যে কনসেপ্ট আছে, বিয়ে হলে পরে গোত্র পরিবর্তন হয়। গোত্র পরিবর্তন মানে কি, যে তোমার
গোত্রটা কোত্থেকে আসে, কনসেপ্টটা হচ্ছে একটা ধরো শাণ্ডিল্য, একজন মুনি, তার থেকে তোমরা সবাই এসেছো, বিয়ে হয়ে গেল তোমার ভরদ্বাজ গোত্রে, তার মানে এবার তুমি ওই মেয়েটাই থাকছো, কিন্তু বিয়ের পরে কোনো এক কারণে তোমার পূর্বপুরুষ চেঞ্জ হয়ে গেল, মেয়েটিরও গোত্র পরিবর্তন হয়ে গেল। ঠিক আছে, এইভাবেই সমস্ত পৃথিবীতে এইভাবেই চলেছে। তার মানে গোত্র তো এটার একটা পার্ট, গোত্র তো পার্টি, গোত্র তো ওই আমরা 25-30 কি 100, 200, 300 বা 1000 জেনারেশন আগের পূর্বপুরুষকে পুজো করছি, তার সাথে নিজের লিনিয়েজটা জুড়ছি আর কি। তো এইভাবে চেঞ্জ হয়ে যেত তাদের, এবং এই কারণেই তোর ওই যতক্ষণ না পুত্র সন্তান জন্ম দেয়, পুত্র দিয়েই এগোবে তো ততক্ষণ তার কোনো নেই। আর এই সমস্ত সমাজে যে ট্রাইবাল বা আদিবাসী সমাজ, সেখানে যে লিডারটি হতো, সেই লিডারটি কিন্তু মানে ফার্স্ট অ্যামাং ইকুয়াল, সে কিন্তু শাসক নয়, সে হচ্ছে ঝগড়াঝাটি মেটানোর জন্যে, এবং এই যে পুজো টুজো হবে, মানে এই যে পূর্বপুরুষকে আমরা আহুতি দেব, সেটা সে পৌরোহিত্য করবে। এবার বাংলায় বলছি বলে এটা মনে হচ্ছে যে পৌরোহিত্য মানে পুরোহিতের কথা বলছি, কিন্তু সমস্ত সমাজে, চীনেও এই একই প্রসেস ছিল, ইউরোপেও একই প্রসেস ছিল, সমস্ত পৃথিবীতে একই প্রসেস ছিল, যে পূর্বপুরুষকে কিভাবে কে অর্ঘ্যটা দিয়ে, সবার হয়ে কে পূর্বপুরুষের কাছে কথা বলবে, সে হচ্ছে তাদের লিডার। এবং এইখানে সমাজে তোর ওই একটা রিচুয়াল থাকে, পিণ্ডদান করা হিন্দুদের ক্ষেত্রে, ইউরোপেও ছিল যে একটা ল্যাম্প জ্বালিয়ে রাখা, এগুলো সমস্ত কমন। আর হ্যাঁ, সে হচ্ছে তোর জাস্টিস ব্যাপারটা সে দেখবে, ঝামেলা লাগলো একটা মধ্যে, তো সেই একজন এসে তখন ওটা মিটমাট করে দেবে। এটা ইম্পর্টেন্ট বোঝা, সে কিন্তু বিচার করবে না, সে মিটমাট করবে। হ্যাঁ, মানে সে কাউকে দোষী বা নির্দোষ সাব্যস্ত করে দেবে না ডিরেক্টলি, সেই অধিকারটা তোমাদের মধ্যে মিটিয়ে নাও। হ্যাঁ, সেই অধিকারটা তার ছিল না। যে কোনো ট্রাইবাল সমাজে ওইভাবে বিচার ব্যবস্থাতে শাসন, মানে বিচার ব্যবস্থাতে পানিশমেন্ট দেওয়া হয় না, শাস্তি দেওয়া হয় না, অনেকটা আরবিট্রারের মতন। মানে আজকের দিনে সমস্ত দেশগুলোর মধ্যে ইউনাইটেড নেশনস যেই কাজটা করে, ইউনাইটেড নেশনসের কোনো ক্ষমতা নেই কোনো দেশকে পানিশ করার। দুটো দেশের মধ্যে ঝামেলা হলে পরে সে একত্রে এসে এখানে বসো, দেখি তোমার কথাটাও শুনি, তোমার কথাটাও শুনি, দেখো দুজনে মিলে কথা বলে আমিও বলছি যে কিভাবে তোমরা মিটমাট করতে পারো। এটা ছিল তাদের, মানে ধর এরকম অনেক আদিবাসী সমাজ এখনও কোথাও কোথাও আছে ভারতবর্ষেই, যেখানে একটা খুন করেছে একজন আরেকজনকে, তো যে খুনি তাকে ধরা হয়েছে, ধরে এনে বিচার হচ্ছে, পঞ্চায়েতের মতন একটা বসছে এবং আদিবাসী সমাজ তাকে বিচার করছে। বিচার করে বললে এর শাস্তি হচ্ছে যে একে যদি মেরে ফেলা হয়, একে জেলের মতন একটা কোথাও বন্ধ করে রাখা, তাহলে তো কিছু হলো না, এগোলো না কোথাও, রিভেঞ্জ হলো। সেটা নয়, তারা কাজ করতে হবে, এই যে পরিবারটার লোকটাকে মেরে ফেলেছে তার পরিবারের সমস্ত ভরণ পোষণের দায়িত্ব একে নিতে হবে, এবং এটাকে নিতেই হবে। তো যদি না নেয় এবং এর মাঝখানে যদি অন্য কিছু করতে চায়, যে বিয়ে করে ফেললাম বা অন্য কোনো রকম ঝামেলা, তাহলে একে সমাজ থেকে বের করে দেবো। সো বেসিক্যালি সাস্টেইনিং দ্যাট স্মল, কারণ ওরা ছোটো, তো একটা বড় দেশ হলে পরে না তুই তার 10% বা 5% বা 1% পপুলেশনকে জেলে রাখলে পরেও তো চলবে, একটা ছোটো গ্রামের মধ্যে তো চলবে না। তো এভাবে চলতো ওদের জাস্টিস সিস্টেম। আর ওই যে বললাম যে ওই মিলিটারিটা ওইভাবে অর্গানাইজ হতো, যে যখন একটু বড় যুদ্ধ তখন আগের জেনারেশনে চলে যাও, আর একটু বড় গ্রুপে চলে যাও। শুধু মুখোটি গ্রামের সাথে লড়াই করে তো হবে না, আমাদের মুখোটিদের সাথে অন্যদের ঝামেলা লেগেছে, আরেকটা বড় গ্রুপ ধরো। এবার ব্রাহ্মণ গ্রুপ লড়াই করছে অন্যদের সাথে, তাও হচ্ছে না, তার বাঙালি গ্রুপ লড়াই করছে অন্যদের সাথে। এইভাবে ব্যাপারটা স্ট্রাকচার ছিল। আরেকটা ইম্পর্ট্যান্ট বিষয় হচ্ছে যে জমি জমা কখনো মানুষের ইন্ডিভিজুয়াল ছিল না, নিজস্ব দায়িত্বে কখনো জমি জমা ছিল না, ওটাই গ্রুপের জমি ছিল। এটা একেবারে কিন্তু আমি বলছি ভারতবর্ষের ক্ষেত্রে অন্ততপক্ষে 1600-1700 খ্রিস্টাব্দ, না সরি 1600 খ্রিস্টাব্দ অব্দি তো ছিলই, যে জমিটাতে চাষ করার অধিকার দেয়া হচ্ছে তোমাকে, এখান থেকে কর আদায় করার ক্ষমতা দেয়া হচ্ছে, জমিটা তোমার নয়। ঠিক আছে, এইভাবে চলেছে। লাভটা তুমি রাখতে পারো, যতটা কর দেওয়ার পর তোমার থাকে, কিন্তু তুমি এটা করতে পারো। হ্যাঁ, ইউরোপিয়ানরা সমস্ত দেশে গিয়ে এই সমস্ত মানুষগুলোকে জমিদার বানিয়েছে, আফ্রিকাতেও তাই, আমাদের দেশেও তাই।
ধর বাংলায় তো ইজারাদার ছিল, যেটা মুর্শিদ কুলি খাঁ সবাইকে ইজারাদার করেছিলেন, যে এই জমিতে চাষ করানো এবং এখান থেকে কর দেওয়ার দায়িত্বটা তোমার। ঠিক আছে, তারা যে জমিদার, তারা ওই জমির মালিক, সেটা তো ব্রিটিশরা এসে করলো, কারণ ব্রিটিশদের ওখানে জমিদার প্রথাটা ওরকম। অন্যান্য পৃথিবীর বিভিন্ন দেশে এটা ছিল না। বেশ, তো এই ছিল আমাদের অবস্থা। তার মাঝখান থেকে যখন যুদ্ধ শুরু হলো, তখন দেখা গেল একদল লোক এগিয়ে এলো যারা যুদ্ধে পারদর্শী এবং তারা যুদ্ধটা আলাদা করে করতে পারে ভালো। তাদের সাথে সাথে তারা লিডার হয়ে বসলো, মিলিটারি লিডার তারা। এবং এরা শুধুমাত্র যুদ্ধ করে না, এদের মধ্যে একটা অনার তৈরি হলো তখন, যে আমি কিন্তু এই পুরো গ্রুপের হয়ে নিজের প্রাণ বলিদান করতে রেডি, কাজে আমার সম্মান আছে। তাদেরকে ঘিরে কিছু রিচুয়ালস তৈরি হলো। পুজো তারা যখন যুদ্ধ করতে যাবে, তখন তাদেরকে টিকা পরিয়ে দেওয়া। চীনের ক্ষেত্রেও তো যে একটা অ্যানসেস্টার, মানে পূর্বপুরুষের একটা মন্দির, সেখানে গিয়ে তাদের পুজো করানো। হ্যাঁ, যুদ্ধ থেকে যখন ফিরে আসছে তখন তাদেরকে ব্যাজ লাগানো। আলটিমেটলি তো ভায়োলেন্স। এই রিচুয়ালগুলো খুব প্রয়োজন, কারণ হচ্ছে অনার। সেখান থেকে শুরু হলো মিলিটারিতে যে থাকবে তার কিন্তু আলাদা সম্মান আছে বাবা, সে কিন্তু আমাদের সবার হয়ে প্রাণ দিচ্ছে। এই সমস্ত লিডারশিপ তৈরি হয়েছে। অবশ্যই ইকোনমিক লজিকও ছিল, যেটা ধর কেন এটা বলা জরুরি, কারণ অনেকেই মনে করেন, সে তোর ক্যাপিটালিস্টরাও মনে করে, কমিউনিস্টরাও মনে করে, যে মিলিটারি লিডাররা উঠে এসেছিলেন, এরা উঠে এসেছিলেন শুধুমাত্র ইকোনমিক কারণে, অর্থনৈতিক কারণে। কারণ লুটতরাজ হবে, লুট করতে পারবে ওখান থেকে, মহিলা হোক, জিনিসপত্র হোক, ইত্যাদি। কিন্তু এখানে অনারের খুবই, ট্রাইব অনার, অ্যানসেস্টারের আমি সম্মান রক্ষা করছি, এটা খুব ইম্পর্ট্যান্ট ছিল। তো এই অবস্থার থেকে আমাদের রাষ্ট্র তৈরি হয়। মানে এটা ছিল আমাদের ট্রাইবাল সোসাইটি। সেই ট্রাইবাল সোসাইটির ওটার উপরে বেস করেই কিন্তু পরবর্তীকালে রাষ্ট্রগুলো বিভিন্ন দেশে তৈরি হয়। সেটার গল্পে আমরা ঢুকবো একটু পরে। কিন্তু কিভাবে হঠাৎ রাষ্ট্র হয়ে গেল? হ্যাঁ, এটা আমি মানে একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, সেটা হলো যে গোষ্ঠী যতই বড় হোক, যতই গ্রুপ বড় হয়ে যাক, বাট রাষ্ট্রের প্রয়োজনীয়তা কখন ফিল হলো এবং তারপর কি করে রাষ্ট্র তৈরি হলো, এটার থিওরিগুলো বলি, তারপরে আমরা ইতিহাসটাতে ঢুকবো। বেশ। থিওরি হচ্ছে একটা হচ্ছে যে বড় বড় এগ্রিকালচারাল প্রজেক্টের জন্য বড় কাজ করতে হবে, এগ্রিকালচারের অনেক মানুষকে একসাথে কোলাবোরেট করাতে হবে, তাই জন্য রাষ্ট্রের প্রয়োজন পড়লো। এটা একটা থিওরি। বেশ। বড় বড় ইরিগেশন ক্যানাল খুঁড়তে হবে, কারণ এগ্রিকালচার হচ্ছে পপুলেশন ডেন্সিটি বাড়ছে। পপুলেশন ডেন্সিটির একটা কনসেপ্ট আছে, যে কারণ যখন আমরা শিকারি থেকে কৃষি প্রধান হলাম, তখন আমাদের জনঘনত্ব কয়েকশো গুণ বেড়ে গেল। ওইটুকু জায়গার মধ্যে অনেক বেশি সংখ্যক মানুষ থাকতে শুরু করলো, ফলে অর্গানাইজ করা প্রয়োজন, কারণ কাজ সবার ভাগ হয়ে আছে ইত্যাদি। এটা একটা থিওরি। আরেকটা থিওরি হচ্ছে যে যুদ্ধের প্রয়োজনীয়তার জন্যই রাষ্ট্র এসছে। বেশ, বুঝলাম। হ্যাঁ, কারণ ওই মিলিটারি অনেক লোককে একত্র করতে হবে, আবার যুদ্ধ। সেটা কেউ বলেন ওটা এগ্রিকালচার প্রজেক্ট, কেউ বলেন যুদ্ধ। কিন্তু যুদ্ধের আরেকটা থিওরি হচ্ছে যে একটা গোষ্ঠী যখন আরেকটা গোষ্ঠীকে আক্রমণ করছে, ধর এখনকার মতন তো 600 কোটি মানুষ ছিল না, তো যারা বলছেন যুদ্ধের জন্য, তো অন্যরা বললেন যে আচ্ছা ঠিক আছে, মনে করলাম যে এখানকার 10,000-1,000 মানুষ আর একটা জায়গায় 1,000 মানুষকে আক্রমণ করলো, তো ওরা অন্যখানে চলে গেলেই তো পারতো। আক্রমণ করলো, ওরা চলে গেল ওখান থেকে, অন্যখানে গিয়ে বসতি স্থাপন করলো। জায়গা তো কম নয় পৃথিবীতে। হ্যাঁ, বিরাট জায়গা, অনেক জায়গা। তো সেখানে তখন বলে যে হ্যাঁ এটা ঠিক, তাহলে সেই সব জায়গায় রাষ্ট্র আগে তৈরি হয়েছে যেখানে ওদের পালানোর রাস্তা ছিল না, কাজেই যুদ্ধটা করতে হয়েছে। হয়তো নদী আছে, পাহাড় আছে, ইত্যাদি আছে, যে কারণে বলা যে ভারতবর্ষে রাষ্ট্র বিষয়টা অত স্ট্রং হয়নি, কারণ হচ্ছে ভারতবর্ষে পালানোর অনেক জায়গা ছিল। যদি কেউ অ্যাটাক করেও থাকে, অন্য গোষ্ঠীটা পালিয়ে অন্যখানে চলে যেতে পারে, সমতল অনেক বেশি। চীনে সেটা নয়। সেটাও কি একটা কারণ যে বারবার এত ইনভেশন হয়েছে এবং লোকজন রুল করে গেছে? হতে পারে। আরেকটা যেটা বড় কারণ, সেটা হচ্ছে লিডার উঠে আসা। ধর একজন লিডার উঠে এলো, যে বলল যে ভগবান
ঈশ্বর, আল্লাহ, গড যাই হোক, তার মর্জি হচ্ছে যে এই যে গোষ্ঠী, ট্রাইবাল আদিবাসী গোষ্ঠী, এটার আসল ব্যাপার না, আসলে অনেক মানুষকে একসাথে একটা কাজ করতে হবে। তার মানে এখানে এলো ঈশ্বরবাদ বা ধর্ম, ঈশ্বরবাদ বা ধর্ম, এবং একজন লিডার দিয়ে এলো, কিন্তু সেটা এমনি এমনি আসেনি। একজন লিডার সেটা বলল, সে হচ্ছে ঈশ্বরের প্রতিভু, অবতার হোক, প্রতিভু হোক, বা তার তার রিপ্রেজেন্টেটিভ হোক, যাই হোক। হ্যাঁ, এবং এটা পুরোটাই ঐতিহাসিকভাবে বারবার দেখা গেছে, কিন্তু মিথোলজিতে যে অবতারের কথা সেটা আলাদা, বাট রিয়েল লাইফে যখন এটা তৈরি হলো, রিয়েল লাইফ এটা তো ইসলামের ক্ষেত্রে তো এটাই হয়েছে। ইসলাম কেন, আমাদের ইয়ের ক্ষেত্রেও না, জিসাস এতটা ডিরেক্ট হয় না, কিন্তু ইসলামের ক্ষেত্রে প্রফেট মুহাম্মদ আসার পরে অনেকগুলো ওয়ারিং ট্রাইব যারা যুদ্ধ করে যাচ্ছে সবসময়, তাদেরকে একত্রিত তিনি করেছিলেন। হ্যাঁ, মানে সেই সময় তো কুরেশিরা একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর ছিল, যে সেই সময় একটা বারবার অ্যাটাক হচ্ছিল ওই পার্ট, মিডল ইস্টের ওই পার্টে, এবং সেখানে দরকার হয়ে পড়েছিল। উমাইয়াদ, কুরাইশ ইত্যাদি বিভিন্ন ট্রাইব নিজেদের মধ্যে সবসময় লড়াই করছে। প্রফেট মোহাম্মদ উঠে এলেন, এবং উঠে এসে উনি কিন্তু সবাইকে একত্রিত করলেন এবং বললেন, এই যে তোমাদের আদিবাসী সমস্ত পূর্বপুরুষের পুজো করার যে ভাবে তোমরা একত্র হচ্ছে, এটা ঈশ্বর বা আল্লাহর মত নয়। এবং উনি বাকি সমস্ত ছাড়া এটা তো মানতেই হবে যে উনি সমস্ত আরব দুনিয়াটাকে এক করেছিলেন একটা ধর্মের আন্ডারে, একটা বিশ্বাসের আন্ডারে, এবং তারা আর লড়াই করলো না। ফলে একটা বড় সংখ্যায় একটা স্টেট তৈরি হলো, একটা রাষ্ট্র তৈরি হলো, যেটা ইসলামিক স্টেট। একদমই। এবং সেটা তো ধর্মের রাজ্য, হ্যাঁ, ধর্মভিত্তিক রাজ্য, কিন্তু একটা নিজস্ব রাষ্ট্র, কিন্তু রাষ্ট্র অবশ্যই। এবং তখন তারা ট্রাইবাল তাদের আইডেন্টিটিগুলো ভুলে গেল। তারা যে আগে তাদের মরে যাওয়া পূর্বপুরুষকে তারা পুজো করতেন, সেটা তারা ভুলে গেলেন, কারণ তার উপরে চলে এলো ধর্ম। এবং তারপরে তো ইসলামিক হিস্ট্রিটা কিভাবে এগোলো সেটা আমরা বলবোই। হ্যাঁ, তার মানে প্রথমে মানুষ একটা জিনিস বুঝতে পারলো যে অনেকগুলো লোককে একসাথে দরকার তাদের। হ্যাঁ, এটা বুঝতে পারলো। হ্যাঁ হ্যাঁ। তারপর বুঝতে পারলো যে এটা করার জন্য কোনো একটা কানেকশন দরকার, তা নাহলে আমি তোকে গিয়ে বলতে পারবো না, শোনো আমার একটা যুদ্ধ যাবে, বলে তো আমার কি, না তুমি জানো না তোমার দাদু আর আমার দাদু এক, আচ্ছা তাহলে যাচ্ছি। এটা হলো প্রথম কথা। সেকেন্ড হলো, যখন এই ছোট ছোট জায়গা, ছোট ছোট জিনিসগুলোকে আস্তে আস্তে এই গ্রুপগুলো আস্তে আস্তে ধরো একদম ছোট ছিল, আস্তে আস্তে বড় হলো, এবং ফাইনালি ধর্ম এসে এদেরকে সবাইকে বললো যে শোনো, তোমরা যা যা ভাবছিলে তোমাদের পূর্বপুরুষ সেগুলো সব মানুষ, তার বাইরে একটা সর্বশক্তিমান একজন কেউ আছে, তার জন্যই আমরা সব আছি। তার মতে তোমাদের সবাইকে একত্রিত হয়ে যুদ্ধ চলতে হবে, যুদ্ধ করতে হবে সবাইকে একসাথে। হ্যাঁ, বুঝলাম, এটা এতটুকু ইজ ভেরি ক্লিয়ার। আচ্ছা, এইবার আমরা মোটামুটি একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি। এবার আমরা যাই একটু ভাগ করি ব্যাপারটাকে। চীনে কি করে হলো, ভারতে কি করে হলো, ইসলামিক ওয়ার্ল্ডে কি করে হলো, আর ইউরোপে কি করে হলো। একদম আলাদা আলাদাভাবে হয়েছে। বেশ। যেমন ধর চীন দিয়ে আমরা শুরু করি। চীন দিয়ে কেন শুরু করব, কারণ চীনে সবচেয়ে স্ট্রং স্টেট এবং সবচেয়ে আগে তৈরি হয়েছে, মানে ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশনের অনেক আগে, 600-700 এডিতে ওখানে খুব স্ট্রং স্টেট তৈরি হয়েছে, পুরো চীন একজন রাজার আন্ডারে, এবং সবাই সেটা মেনে চলছে। এটা কি করে হলো? ধর 2000 BC অবধি চীনে প্রায় 3000 রাজত্ব ছিল। তো চীনে ধর এই যে 3000 রাজত্ব থেকে একটা রাজত্বে এসে পৌঁছলো, কিভাবে হলো? এত রাজা রাজত্ব ছেড়ে দেবে কেন? কন্টিনিউয়াস যুদ্ধ হয়েছে চীনা। কতটা যুদ্ধ হয়েছে যে 294 বছরে যখন জৌরা রাজত্ব করছিল, তখনও এক হয়নি কিনদের আগে। 294 বছরে 1200 যুদ্ধ হয়েছে, এবং তারপরের 250 বছরে 450 যুদ্ধ হয়েছে, 15 লক্ষ লোক মারা গেছে। এই লেভেলে চায়নায় যুদ্ধ হয়েছে। বাপরে! তো সেটা কি, সেটার এফেক্ট কি, সেখানে তো আমরা আসব, কিন্তু তার আগে এটা বোঝা দরকার যে চীনের ইতিহাস কিন্তু অনেক বেশি লিপিবদ্ধ। হ্যাঁ, একদম বিসি থেকে, বিফোর ক্রাইস্ট থেকে তারা টাচমেন্টে ইত্যাদিতে তারা লিখে রেখেছে। কাজে চীনের ইতিহাস আমরা অনেকটা বেশি জানি। তো
চীনের ইতিহাসও মানে চীনের ওই ট্রাইবাল যখন ছিল তখন তারা কিন্তু ওভাবেই ছিল, অ্যাগনেটিক গ্রুপস মানে ওই মেয়ে বিয়ে হয়ে ছেলের বাড়ি যায়, তারপরে ওখানে ওই যে বললাম সেটা, এবং মানুষের ওই ট্রাইবালভাবে আছে। সেখানে একটা জিনিস চালু হয়েছিল, সারা পৃথিবীতেই মোটামুটিভাবে চালু হয়েছিল, সেটা হচ্ছে যে তখন তো চিকিৎসা ব্যবস্থা তো উন্নত ছিল না, তো কাজেই এই যে ছেলে সন্তানটা খুব ইম্পর্ট্যান্ট লিনিয়েজে বংশবৃদ্ধির জন্যে, কারণ বংশ যদি আগে না বেরোয় তাহলে তো আর গ্রুপই থাকবে না। কিন্তু চিকিৎসা ব্যবস্থা উন্নতি নয় বলে প্রচুর ইনফ্যান্ট মর্টালিটি হয়, অ্যাডাল্ট অবধি পৌঁছানোই মুশকিল। তো ধর একজন স্ত্রী আছে, তার সন্তান হলো, 50-50 চান্স ছেলে বা মেয়ে, এবার তারপরেও চান্স হচ্ছে সে বেঁচে থাকবে কিনা সেটা খুব কম, হয়তো 10% বেঁচে থাকবে অ্যাডাল্ট অবধি। এই রিস্ক কীভাবে নেওয়া যেতে পারে? এই রিস্ক কেউ নেয়নি, সেজন্যে কনকিউবাইন্সের একটা ব্যাপার ছিল, প্রচুর সংখ্যক উপপত্নী এবং পত্নী রাখার ব্যবস্থাটা সেখান থেকেই তৈরি হয়। চীনেও খুব বেশি পরিমাণে কনকিউবাইন রাখা শুরু হয়। তারপর চীনে জমিদারি আসে জৌ পিরিয়ডে তো 221 BC-র কাছাকাছি, যে সময় ওই অশোকের একটু পরে আর কি, কারণ অশোক 350-এর সময়, তার একটু পরে জমিদার প্রথা। কিন্তু এই জমিদার প্রথাটা মার্ক্সের বলা ইউরোপীয় জমিদারের মতন ব্যাপারটা নয়। জমিদার ব্যাপারটা ছিল আসলে যে একজন জমিদার, বড় জমিদার ধর, সে প্রোটেকশন দেবে নিচের তার আন্ডারে যারা আছে, তার বদলে তাকে কর দিতে হবে, এটা হচ্ছে সিস্টেম। তো একটা দুজনের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আছে, এমন নয় যে একজন সবসময় অত্যাচার করে যাচ্ছে আর একজনকে কিছু করতে দিচ্ছে না, ও প্রোটেকশনটা পাচ্ছে। এবং এটা একটা মানে পিরামিডের মতন স্ট্রাকচার, যে একজন ছোট জমিদার, সে আরেকজন বড় জমিদারের আন্ডারে, সে আরেকজন তার থেকে বড় জমিদারের আন্ডারে, এরকম একটা সিস্টেম। যখন মিলিটারির প্রয়োজন পড়বে তখন এই ছোট জমিদার থেকে দুজন একত্রিত হবে তারপরের জমিদারে, তার থেকে তার আন্ডারে যত জমিদার তারা সমস্ত তাদের সমস্ত সেনা হয়ে গেল, তারা যাবে তার বড় জমিদারের আন্ডারে। এই করে করে পুরো আর্মিটা তৈরি হতো। বোঝানো গেল নাকি কমপ্লেক্স হয়ে গেল? না না, বুঝতে পেরেছি, বোঝা গেল। তো এই আর্মির একটা প্রবলেম ছিল, যুদ্ধ তো আমাদের লেগে যাচ্ছে, 1200 যুদ্ধ করতে হচ্ছে। তো এই আর্মির প্রবলেমটা হচ্ছে যে এদের লয়্যালটি তো তার জমিদারের উপরে, তার যে মিলিটারি কমান্ডার তার উপরে, সে তো রাজার জন্য লড়াই করছেই না। ওই বলে না যে সবসে পেলে তো আপনা পল্টন। তো এমনও হয়েছে লড়াই যেখানে সে রাজার কি চাইছে বা মিলিটারি জেনারেল কি চাইছে সেটা ইম্পর্টেন্ট নয়, আমার কমান্ডার কি চাইছে সেটা ইম্পর্টেন্ট, এরকম লড়াই হতো। কিন্তু তাতে ডিসিপ্লিন খারাপ হচ্ছে মিলিটারির, এভাবে তো লড়াই করা যায় না, এভাবে তো লড়াই জেতা যায় না। এত যদি লড়াই করতে হয়, আমাদের ডিসিপ্লিনড আর্মি দরকার আমার বাবা, তো ডিসিপ্লিনড আর্মি তৈরি হচ্ছে না, একটা বড় প্রবলেম। তো সেখান থেকে, এবং তারপরে কি হচ্ছে যে এই যে মিলিটারিরা, এরা তো মূলত ওই ফিফডম যেটা, সেখানে তো ওই পারিবারিক একটা ভূমিকা আছে পরিবারের উপরে, ওরকম সেগমেন্টগুলোই তো একত্রিত হয়েছে, কাজে তাদের রিচুয়াল বেশি, এবং তারা হচ্ছে সব অ্যারিস্টোক্র্যাট। ছোট জমিদার সেই রাজা, সেই সৈন্য, সে তো নিজের মনে করছে আমি বিরাট। তো কাজেই সে এফেক্টিভ কতটা, সে কতটা লড়তে পারে, দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট, তার অনারটাই বেশি, সম্মানটাই বেশি তার কাছে। এটা ভারতবর্ষ এরকম দেখবি তুই, আমি বলতে যাচ্ছিলাম, হ্যাঁ, যে লড়াই যে আমি করছি, এই সম্মানটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন কতটা ভালো লড়াই করছি। কারেক্ট। সেভাবে তো যুদ্ধ জেতা যায় না, ভালো লড়াই করলে যুদ্ধ জেতা যাবে। হ্যাঁ, সম্মানের জন্য যখন এরা লড়াই করতো তখন এরা তো ছল চাতুরি করবে না কখনো। ছল করার তো আমার সম্মানহানি হবে, ছল চাতুরি করে। যেমন আজকের দিনে সানজুর লেখা বুক, চাইন সানজুর লেখা বুক, এটা পরের সময়কার, যে যুদ্ধে সবসময় একটা ধোঁকা দিতে হয়, সারপ্রাইজ করতে হয়, এগুলো নেই তো। সম্মুখ সমরে এসো, হয়ে যাক এক হাত, এইসব করে তো হচ্ছে ব্যাপারটা। ওইভাবে তো যুদ্ধ জেতা যায় না কখনো। যুদ্ধ জিততে গেলে তো ট্যাকটিক্স লাগে। তারা রথে রথে যুদ্ধ করছে, একটা রথের জন্যে একজন সারথি লাগে, 70 জন তার সাথে চলবে, এফেক্টিভই হচ্ছে না লড়াইটা। তো এই জন্যে চায়নার যারা রুলার, জৌ এবং তারপরে কিন ডিনেস্টি, তাদের প্রয়োজনীয়তা পড়লো যে না, এইভাবে হবে না ব্যাপারটা,
এদের দিয়ে লড়াই করে আমরা জিততে পারবো না কখনো এইভাবে। আমাদের একটা অর্গানাইজড মিলিটারি দরকার যেটা প্রফেশনাল হবে। তো তখন তারা করলেন কি, যে নতুন রাজত্ব জিততে নিচ্ছি, একটা রাজত্ব জয় হলো, একটা রাজ্য জয় হলো, এখানকার যত লোক আছে, যত মেল আছে, সবাইকে আর্মিতে ভর্তি করো বাধ্যতামূলকভাবে। এদেরকে ট্রেনিং দাও, প্রথমত যুদ্ধ করার জন্য ট্রেনিং দাও। এবং এরা তো হবে না, এরা তো কখনো এদের কোনো মানে, যেহেতু এদেরকে একটা জিতে নিয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে এবং তারা রাজার আন্ডারে, তাদের মধ্যে তো আমার পূর্বপুরুষকে ইত্যাদি ব্যাপারটা থাকছে না, এদের লয়্যালটি শুধু রাজার উপরে। তো একটা প্রফেশনাল আর্মি এভাবে তৈরি হওয়া শুরু হলো। এই প্রথম প্রফেশনাল আর্মি তৈরি হলো, যে জিতে যাওয়া রাজত্ব তারা সমস্ত মানুষকে ট্রেনিং দাও, ট্রেনিং দিয়ে তারা স্কিলফুল ওয়ারিয়ার হবে, দক্ষ যোদ্ধা হয়ে উঠবে। এই দক্ষ যোদ্ধারা যখন যুদ্ধ করতে যাচ্ছে তখন তারা অন্যদের থেকে বেটার যুদ্ধ করছে, তারা জিতে যাচ্ছে। তখন যারা জিতছে তখন এই যে পুরনো সমস্ত যারা আমরা তো রাজধর্ম মানে থেকে আসছি ইত্যাদি ব্যাপার ছিল, তারা পেছনে পড়ে যাচ্ছে, তারা আর জেনারেল হতে পারছে না, এদের থেকে জেনারেল বানানো শুরু হলো। রাইট, বুঝতে পারা যাচ্ছে, এটা ক্লিয়ার। হ্যাঁ, এইভাবে আর্মি, এবার এই যে স্ট্যান্ডিং আর্মি, প্রফেশনাল স্ট্যান্ডিং আর্মি, এই প্রফেশনাল স্ট্যান্ডিং আর্মিকে চালানোর জন্য খরচা দরকার, স্যালারি দিতে হবে। আর এই যে সমস্ত লোকজনকে আমাকে যে নিতেই হবে আর্মিতে, তাহলে জানতে হবে যে পপুলেশন কতটা, রেজিস্ট্রি করতে হবে সবার নাম, রেজিমেন্টে ভাগ করতে হবে, যেন ওদের মধ্যে এমনভাবে একটা ভাগ করব যেন এরা কখনো বিদ্রোহ না করে। কারণ একই গোষ্ঠীর সবাইকে যদি আমি নিয়ে নিই তাহলে তারা বিদ্রোহ করে বসতে পারে, তাহলে ওটা আলাদা করতে হবে। পুরো ম্যানেজমেন্টের ব্যাপার চলে এলো এবং আর্মি বড় হচ্ছে। এই যে রাজত্বের পর রাজত্ব আমরা জিতে যাচ্ছি, আর্মিটা বড় হচ্ছে, খরচাও বাড়ছে, তাহলে ট্যাক্স কালেকশন বেশি হতে হবে। তখন কি প্রয়োজন পড়লো, তাহলে আরেকটা গোষ্ঠী আমার দরকার যারা ম্যানেজ করবে এই ব্যাপারটা খুব স্ট্রংলি। তাহলে একটা বিউরোক্রেসি বা আমলাতন্ত্র তৈরি হোক, যারা এই হিসেবটা রাখবে ট্যাক্স কালেকশনের, আর্মিতে কারা আসছে না আসছে তারা, এই হিসেবটা, আমলাতন্ত্র তৈরি হয়ে গেল। এই চায়নাতে স্টেট তৈরি হয়ে গেল। এবং সেটা কিন্তু এই সবাইকে মিলে যেহেতু তৈরি হচ্ছে এবং প্রচণ্ড ইমপার্সোনাল, সেখানে কিন্তু ধর্মের কোনো জায়গা নেই, সেখানে পূর্বপুরুষের কোনো জায়গা নেই, সেখানে হচ্ছে ট্রেনিং, এডুকেশন এবং তোমার মেরিট। তো খুব প্রচণ্ড মেরিট বেসড একটা আর্মি এবং বিউরোক্রেসি চায়নাতে তৈরি হলো কিন ডাইনেস্টির সময়। এখানে চায়নার দুরকম আছে। কনফুসিয়াসের আইডিয়া ছিল, তার আগের কনফুসিয়াস আইডিয়া ছিল পরিবার খুব ইম্পর্টেন্ট, পরিবারের ওপরে কিচ্ছু নেই। আর এরা যখন করছেন কিন রাজারা তখন তারা বলছেন যে না, পরিবার ইম্পর্টেন্ট নয়, মেরিটটাই শেষ কথা। তো আবার যখন হ্যান ডাইনেস্টি এলো তখন কনফুসিয়াসের ব্যাপারটা ফিরিয়ে আনলো। কিন্তু কনফুসিয়াস আবার অদ্ভুত, তিনি বলতেন যে রাজার ছেলে রাজা হবে, কিন্তু তাকে রাজা হয়ে উঠতে গেলে পরে ট্রেনিং দরকার, শিক্ষা দরকার তার। তো কাজে শিক্ষার একটা বিরাট ইম্পর্টেন্ট আগে থেকেই ছিল, যে ট্রেনিং হয়ে আমলা হচ্ছে সবাই, এডুকেটেড থাকতে হবে, মেরিটটা ইম্পর্টেন্ট। এটা এখানে এসে হয়ে গেল যে সবাইকে পড়াশোনা করতে হবে, সবাইকে ট্রেনিং নিতে হবে, তাকে প্রচণ্ড মেরিটোরিয়াস একটা মেরিট বেসড একটা সোসাইটি সমাজ তৈরি হলো। সেখান থেকেই আমলাতন্ত্র, সেখান থেকেই মিলিটারি। এটা অনেক তো সেইটাই চলে আসছে এখনও। কমিউনিস্টরা যখন এসছে তখনও কিন্তু তারা ওই সিস্টেমটাকেই বহাল রেখেছে, যে ইম্পার্সোনাল, ধর্মের কোনো জায়গা নেই, মেরিট, এডুকেশন। এবং চায়নার লোকজন এত পড়াশোনায় ভালো, পরিবারের পক্ষ থেকেই পড়াশোনাকে প্রচণ্ড জোর দেওয়া হয়, মেরিট দিয়ে তোমাকে এগোতে হবে। এবং তাদের মধ্যে কোন গোষ্ঠী কোন গ্রুপ কি কোনো ডিফারেন্স নেই, সব চাইনিজ সমান। যতটা তুমি পড়াশোনা করছো, যতটা তোমার ট্রেনিং হচ্ছে, সেটা সেই পরিমাণ তোমার কৃতিত্ব, সেই পরিমাণ তুমি জায়গা পাবে। এটা হচ্ছে চায়নার ডেভেলপমেন্ট। এই কারণে আমি তোকে সেদিন বলছিলাম যে চীনের রাজনীতিটা অনেকটা চাইনিজ স্যুপের মতো। কিরকম? স্যুপে কি থাকে? জল থাকে। ধর চিকেন স্যুপ, চিকেন আছে ওর মধ্যে, আরও অনেক মশলা আছে, আরও অনেক সবজি আছে, কর্ন আছে, কর্নফ্লাওয়ার আছে। কিন্তু যখন তুই স্যুপ খাচ্ছিস তখন তুই স্যুপের টেস্ট পাবি, তখন তুই চিকেনের টেস্ট আলাদা করে পাবি না, তখন তুই সবজির টেস্ট আলাদা করে পাবি না, তখন তুই মশলাগুলোর টেস্ট আলাদা করে পাবি না, তখন ওটা হচ্ছে স্যুপের টেস্ট। তো চায়না হচ্ছে তাই, চায়নার রাজনীতিটা
এবং রাষ্ট্রটা ওরকম যে সবাই আলাদা আলাদা থাকতে পারে, কিন্তু সবাই যখন একসাথে আসছে তখন তারা চাইনিজ হয়ে যাচ্ছে সবাই। তাদের মধ্যে কিন্তু আর আলাদা করে খুঁজেই পাওয়া যাচ্ছে না কে কোনটা। সমস্ত এক হয়ে একযোগে একটা আমলাতন্ত্র, একযোগে একটা মিলিটারি। তাহলে চীন, দেখ চীন, ভারত, ইউরোপ এই তিনটের ব্যবস্থা বা তিনটের শাসন ব্যবস্থা বা রাষ্ট্র ব্যবস্থা তৈরি হওয়ার ইতিহাসটা আলাদা। হ্যাঁ, তাহলে আমরা একে একে চীন তো বুঝলাম, চাইনিজ স্যুপের মতো। ভারতে বুঝি। ভারতবর্ষ কিন্তু চাইনিজ স্যুপ নয়, ভারতবর্ষ কিন্তু থালি। কেন থালি? কারণ ভারতবর্ষে বহু আগে থেকেই, মানে একসময় নিশ্চয়ই ট্রাইবাল সোসাইটি ছিল ইত্যাদি ছিল, কিন্তু যখন থেকে আমরা আর্য সভ্যতার সময় বা বৈদিক সভ্যতার উদাহরণ পাচ্ছি সে সময় থেকেই তো মোটামুটিভাবে লিখিত, তার আগে তো ব্যাপারটা আর্কিওলজিক্যাল, শুধু লিখিত কিছু পাওয়া যাচ্ছে না। তখন থেকেই ভারতবর্ষে বর্ণ এবং জাতি আছে। এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং জাতি, জাতি মানে হচ্ছে তোর অকুপেশন বেসড, এই জিনিসটা আলাদা আলাদাভাবে আছে সব প্রথম থেকে। তার কয়েকটা সুফল কুফল না, কার করে এফেক্ট। প্রথমত জাতি হিসেবে একটা গ্রামে মূলত একটা জাতির গ্রাম, তাঁতি গ্রাম, এখনও আমরা মানে এটা তাঁতি গ্রাম, ওটা কামার গ্রাম, এরকম সমস্ত আছে। তার মানে ওইখানে ওই জাতিটাই বেশিরভাগ থাকতো, তারা একটা সেলফ কন্টেইনড ইউনিট। ডিভিশন অফ লেবারটা এস্টাবলিশড, এক নম্বর। ডিভিশন অফ লেবারটা কি করে এস্টাবলিশ? মানে ওই জাতিটা তো ওই কাজটাই করছে, শুধুমাত্র ওই কাজটাই করছে। এবং হ্যাঁ, বুঝতে পেরেছি, মানে কুমোরটুলির মতো ধরনের। হ্যাঁ, কুমোরটুলি ইত্যাদি, কুমোরের ছেলে কুমোর হবে, এভাবেই চলেছে। তো কাজে ডিভিশন অফ লেবার এবং মিউচুয়াল ডিপেন্ডেন্সটাও জানি আমরা, যে পুজো করতে হবে তাহলে কুমোরটুলি যেতে হবে ইত্যাদি। আর একটা যে ব্রাহ্মণ ক্লাস, তাতে দু তিনটা বৈশিষ্ট্য আছে। একটা হচ্ছে যে প্রথম থেকেই তুই দেখবি, যেটা মহাভারতেও আমরা দেখি, যে একটা নিয়মাবলী আছে যেটা সব রাজার প্রতি প্রযোজ্য। ইউরোপে অনেকে, মানে সেটার মধ্যে কি আছে সেটাতে আমরা ঢুকছি না, যে মনুস্মৃতি বা অন্যান্য যে ধর্মশাস্ত্র রয়েছে, অন্যান্য স্মৃতি রয়েছে, ভেতরে কি আছে সেগুলো আজকের দিনে একেবারেই কোনো কাজের নয়। হয়তো সে সময়ও কিছু সমাজের কিছু শ্রেণীর জন্য সেটা খুব খারাপ ছিল, কিন্তু এটা তো মানতে হবে যে ইউরোপে প্রথম কোডিফাইড ল তৈরি হওয়ার ১৫০০ বছর আগে অন্ততপক্ষে ভারতবর্ষে একটা নিয়মাবলী ছিল যেটা রাজার উপরেও প্রযোজ্য। তো সেটা তো একটা ফর্ম অফ স্টেট, রুল অফ ল। এই যে রুল অফ লর কনসেপ্ট, আইনের শাসন। ধর্ম বলতে যে এটা হিন্দু ধর্মে বোঝানো হয়, যে ধর্ম মানে কিন্তু এটা নয় যে সবাই একসাথে মিলে একটা কাজ করো। ধর্ম মানে হচ্ছে তোমার ডিউটি কি, এবং তার থেকে বেরিয়ে গেলে পরে তুমি তোমার কাস্টের থেকে চ্যুত হয়ে গেলে ইত্যাদি হয়ে গেলে। ক্ষত্রিয়ের ধর্ম, ব্রাহ্মণের ধর্ম, বৈশ্যের ধর্ম, শূদ্রের ধর্ম, এটা তো ডিফাইন্ড। তার মানে রাজাও একটা নিয়মাবলীর মধ্যে থেকে রাজাকে কাজ করতে হচ্ছে। এটাই তো রুল অফ ল কনসেপ্ট। আইনের শাসনের কনসেপ্টটা কিন্তু সেখানে ছিল। বুঝলাম, রাইট। কনসেপ্ট শুরু থেকে যে রাজা, চায়নাতে কিন্তু এটা ছিল না কখনোই। ঠিক রাজা কোনো নিয়মের অন্তর্ভুক্ত নয়, রাজা নিজে আইন বানাচ্ছে, নিজে বিচার করছে। এখানে বিচারটা করছে কিন্তু আইন, রাজা নয়। একটা বলে দিচ্ছে ব্রাহ্মণরা যেটা ভগবানের বানানোর নিয়ম, এটাই ধর্ম, এটাই হচ্ছে তোর মহাভারতে যেরকম রয়েছে আর কি। নারদ এসে যুধিষ্ঠিরকে বলছে যে রাজার ধর্ম কিন্তু এগুলো, এবং এগুলো ডিফাইন্ড সমস্ত হচ্ছে প্রজাপতি ব্রহ্মার দ্বারা। তোমাকে এগুলো মানতে হবে, তা নাহলে তুমি রাজাই হতে পারবে না। এবং ওইটাও বলে যে কি কোন রাজা কি কিভাবে ডিল করে, এবং তারা প্রত্যেকেই ভগবান। হ্যাঁ, মানে ভগবান না, মানে আমি বলছি দেবতুল্য শক্তি, দেবতুল্য দেবতা। হ্যাঁ, তার মানে রাজারা নিয়মের অধীনে এসে যাচ্ছে ভারতবর্ষে। এটা কিন্তু পৃথিবীর আর কোনো দেশে হয়নি। রাজাদেরকে নিয়মের আধার, মানে তার অনেক পরে ইসলামে এটা ছিল, রাজারাও নিয়মের আন্ডারে, ইসলামিক রুলের আন্ডারেই রাজারাও পড়ে। কিন্তু ইন্ডিয়াতে এটা ছিল যে এরা এই আন্ডারে আসছে। আরেকটা হচ্ছে যে দেখছি আমরা যে এডুকেশনের শিক্ষা দীক্ষাটা কুক্ষিগত ব্রাহ্মণদের কাছে। কাজে চীনে যেটা সর্বত্র ছড়িয়ে গেছে, যে প্রত্যেক পরিবার থেকে পড়াশোনা করে ট্রেনিং নিয়ে গিয়ে কিছুটা কাজ করতে হবে, সেটা ভারতবর্ষের কোনো ইনসেন্টিভ নেই। তুই তাঁতির ছেলে তাঁতিই হতে হবে, আর কিচ্ছু উপায় নেই সেই সমাজে। তো তাঁতির ছেলে পড়াশোনা করে করবে কি? তার মানে সে সময় নেপোটিজমটাই ছিল একেবারে, আর কিছু ছিল না। হ্যাঁ, এবং তার থেকে বড় কথা হচ্ছে যে
এই যে পড়াশোনা ব্যাপারটা, এটা ব্রাহ্মণরা নিজেদের মধ্যে রেখে দিয়েছে। যে শ্রুতি লেখা কোনো জিনিস, আইন হোক, নিয়ম হোক, হ্যাঁ, মন্ত্র হোক, সেগুলোকে লিখতো না ব্রাহ্মণরা কখনো। শ্রুতির গল্প ছিল, মানে শুধু শুনতে হবে, মনে রাখতে হবে, শ্রুতি এবং স্মৃতি দিয়ে। মানে অন্য কেউ যাতে পড়ে ওটার ব্যাপারে মানে শিক্ষাটা না পেয়ে যায়। রাইট, হ্যাঁ, অন্য কেউ যেন শিক্ষিত হতে না পারে, কাজে একদম নিজেদের কাছে ওই এটা রাখা আছে, ওই অধিকারটা নিজেদের কাছে রাখা আছে যে শুধুমাত্র ব্রাহ্মণরা জানবে এটা, আর কেউ জানবে না। এটাও ছিল। এবং তার সাথে সাথে কিন্তু রাজা তো শক্তিমান, কারণ আইনের শাসনের একটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। আইনটা বানায় তো লয়াররা এবং জাজেস, কিন্তু আইনটাকে বলবৎ করা এটা তো রাজার কাজ। পুলিশ তো বলবৎ করে। আজকের দিনে যদি আমরা দাঁড়িয়ে দেখি, ল অ্যান্ড অর্ডারটা কার দায়িত্ব? আইনকে ইন্টারপ্রেট করে এ অপরাধী কিনা সেটা ঠিক করবে জাজ। সে রাষ্ট্রকেও বলতে পারে রাষ্ট্র অপরাধী, বা শাসককে বলতে পারে, কিন্তু সে বলবৎ করবে কে? পুলিশ, যেটা রাষ্ট্রের আন্ডারে। তো কাজে রাজার কাছে তো সেই ক্ষমতাটা আছে, মানে ব্রুট মিলিটারি পাওয়ার। তাহলে একটা সহাবস্থান প্রয়োজন। যখনই সহাবস্থান কেটেছে সেখানে কিন্তু এই সম্পর্কটা থাকতো না। ভারতবর্ষে হয়নি কেন? তাহলে এই রাজারা কেন মেনে নিল? প্রথমত তো দৈব নিয়ম ইত্যাদি আছে, সমাজ থেকে বেরিয়ে যাও, কিন্তু আরেকটা কারণ আছে, সেটা হচ্ছে ইংল্যান্ড বা ধর ইউরোপের মতো চার্চ বা পোপ তৈরি হয়নি ভারতবর্ষে। অর্থাৎ ব্রাহ্মণ কুল এ সমস্ত তো করছে, কিন্তু ব্রাহ্মণ একটা অর্গানাইজেশন নয় কখনো, তারা সবাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অর্গানাইজ নয়। এই রাজারও এক ব্রাহ্মণ আছে, ওই রাজারও এক ব্রাহ্মণ আছে। আবার মহাভারতে বলছি যে অর্জুনকে তোমাদের একজন ব্রাহ্মণ রাখতে, তোমাদের একজন ব্রাহ্মণ রাখতে হবে, এমন নয় যে একটা গ্রুপের আন্ডারে তোমাকে থাকতে হচ্ছে। একজন ব্রাহ্মণকে তোমার রাখতে হবে, কারণ সে ব্রাহ্মণ হয়েছে, সে সব জানে। এবং একই সাথে সাথে ব্রাহ্মণদেরকেও রুলের আন্ডারে রাখা হয়েছে, যে তোমরা কিন্তু জমি জমা তোমাদের থাকবে না, তোমরা আশ্রমে থাকবে, 4 বাড়ির বেশি তোমরা ভিক্ষে করবে না, ভিক্ষে করেই খেতে হবে, তারাও রুলের আন্ডারে। এবং ব্রহ্মচর্য পালন, কিছু ক্ষেত্রে আর কি ব্রহ্মচর্য পালন করতে হবে ইত্যাদি। তো কাজেই রাজাদের কখনো মনে হয়নি, রাজারা কখনো থ্রেটেন্ড ফিল করেনি না এরা ক্ষমতা নিয়ে নেবে, যেটা ইউরোপে হয়েছিল। রাজাদেরও একসময় মনে হয়েছিল যে এই যারা পোপ এরা আমার থেকে ক্ষমতাটা নিয়ে নেবে। ভারতবর্ষের রাজাদের কখনো এটা মনে হয়নি। আচ্ছা, সেটা একটা। আর এই কারণে এটা অনেক দিন ধরে থেকে গেছে। নইলে পরে যেমন ইউরোপে একসময় পোপ এবং রাজার মধ্যে বিরাট যুদ্ধ হয়েছে রীতিমতো, ভারতবর্ষে সেটা কখনো হয়নি, কারণ এরা কখনো পাওয়ারের জন্য থ্রেট দিত না। এবার সহাবস্থান তো সুন্দর সহাবস্থান হচ্ছে, তুমি রুল অফ ল দেখছো, সেটা ঠিক আছে, আমি সেটা মেনে চলছি। আর ব্রাহ্মণই বলতো যে তুমি এ হচ্ছে রাজ চক্রবর্তী আছে এর হাতে, এ তো রাজা হওয়ার জন্যই জন্মেছে, হয় অবতার, নয়তো হচ্ছে একে তো ধর্মের দিক থেকে দেখা যায় যে এই রাজা হওয়ার যোগ্য, সেটা এ বলছে। তার বদলে তাকে উপঢৌকন, তাকে পৃষ্ঠপোষকতা, এটাও চলছে। তো কাজে দুটো পাওয়ার সেন্টার তৈরি হচ্ছে, কিন্তু ব্রাহ্মণরা কখনো থ্রেট নয় রাজার কাছে, এরকম একটা ব্যাপার। এবং যে রাজত্ব যে জয় করছে রাজা, এবার যুদ্ধটা শুধুমাত্র ক্ষত্রিয়রা করতে পারছে, কাজে মিলিটারিটা ওইভাবে ছড়াচ্ছে না সবার মধ্যে। চীনে যেমন এরকম সমস্ত কৃষক, সমস্ত মানুষকে জয় করার পরে নিয়ে নেওয়া হচ্ছে মিলিটারিতে এবং বিউরোক্রেসিতে, ভারতবর্ষে এটা হচ্ছে না, কারণ সে তো করতেই পারবে না, ওটা ক্ষত্রিয় না হলে তো যুদ্ধ করতে পারবে না। কাজেই ওইভাবে কনস্ক্রিপশন করা যায়নি, কাজেই আর্মি বড় হয়নি কখনো, সে কারণে ভারতবর্ষ আর্মি মানে মিলিটারিলি সেই সময় উইকই ছিল, বারবার ইনভেশন হয়েছে, হেরে গেছে। আচ্ছা। আর আরেকটা কারণ হচ্ছে ভারতবর্ষে চীনের মতন ওরকম পালিয়ে যাওয়ার রাস্তা নেই, বা পর্বত সংকুল এরকম ব্যাপারটা ছিল না, পালিয়ে যেতে পারতো, কাজে ছড়িয়ে গেছে সবাই। কাজে ওরকম যুদ্ধ ভারতবর্ষ কখনো দেখেনি, যে 200-300 বছরের ইতিহাসে 1200টা যুদ্ধ হয়েছে না, এরকম যুদ্ধই ভারতবর্ষে হয়নি। যুদ্ধ করার লোকও ছিল না, এই জন্য মিলিটারিলি উইক। সম্মান টম্মান ঠিক আছে, বীর ফির ঠিক আছে, কিন্তু মিলিটারি ট্যাকটিক্সের দিক থেকে বিরাট উন্নত ভারতবর্ষ কখনো ছিল না আগে। যদি থাকতো তাহলে তো এতগুলো ইনভেশন করে লোকে জিততে, এতগুলো এসে তো জিততে পারতো না। আর যখন জিততো, যেহেতু সম্মানের ব্যাপার, এবং ওকেও রাজা আরেকজন ব্রাহ্মণ বলেছে, কাজে যখন তারা জিততো তখন তারা তাকে একত্র করে নিত না নিজের রাজত্বের মধ্যে,
আমরা মহাভারত তো আপনারাও শুনছেন বোধহয় অনেকেই, যখন রাজসূয় যজ্ঞ হচ্ছে যুধিষ্ঠিরের, আমরা ওটা মডেল, ওটা হয়েছিল বলছি না, কিন্তু ওটা থেকে বোঝা যায় যে সে সময় সমাজটা কেমন ছিল। যে যাচ্ছে বিভিন্ন রাজত্বে, কোনো কোনো রাজত্ব জিতছে, জিতে কি করছে, জিতে কি ওটাকে নিজের রাজত্বের মধ্যে নিয়ে নিচ্ছে না, কিন্তু তুমি ওখানকারই রাজা থাকবে, আমাদেরকে কর পাঠাও, করদ রাজ্য। তো এবং তুমি কর পাঠানোর পরে তুমি তোমার জায়গায় স্বাধীনভাবে রাজত্ব করো। এটা হচ্ছে ভারতবর্ষ। এই জন্য ভারতবর্ষে একটা রাজত্ব তৈরিই হয়নি অশোকের পর থেকে, এবং গুপ্ত সাম্রাজ্যে খানিকটা হওয়ার পর থেকে ভারতবর্ষে কিন্তু একটাই রাজত্ব পুরো ভারতবর্ষ শাসন করছে, এটা হয়নি। এবং এটা হয়নি তার কারণ হচ্ছে যে একটা রাজত্ব জয় করার পরে ও যে রাজা, ওর যে একটা অধিকার আছে, এটাকে লঙ্ঘন করার সাহস কোনো রাজা পেত না। আরেকজন ব্রাহ্মণ তো বলেছে ও রাজ চক্রবর্তী, বা ওর হাতেও রাজার ইয়ে আছে, এবং ও ক্ষত্রিয়, কাজে সম্মান, এটা অনারের জন্যে। তো এই যে ভারতবর্ষ এক হয়নি বলে লোকের, হ্যাঁ এগুলো মিথ্যে কথা, ব্রিটিশরা এসে এক করেছে, সেটার পেছনে অনার ছিল, সেটার পেছনে সম্মান ছিল, সেটার পেছনে এই সিস্টেম। সেই কারণে ভারতবর্ষে কি রুল অফ ল কনসেপ্টটা, আইনের শাসন কনসেপ্টটা ছিল শুরু থেকেই, যে কারণে স্বাধীনতার পরেও এটা বলবৎ করতে খুব একটা অসুবিধা হয়নি। আইনটা পাল্টে গেছে, আইনের ধরন পাল্টে গেছে, কিন্তু আইন মানে ওইটা যে থাকবেই সেটার মানে নিয়ম মানার অভ্যেসটা ছিল, নিয়ম মানার অভ্যেসটা শুরু থেকেই ছিল, যে শাসককে সবসময় আইনের আন্ডারে থাকতে হবে। এই জন্য ভারতের গত 75-80 বছরের 75 বছরের 76 বছরের ইতিহাসে কখনোই কোনোই শাসক আইনের ওপরে উঠতে চেষ্টা করেনি, এটা কখনো হয়নি কনসেপচুয়ালি। তো এটা হচ্ছে ভারত, থালির মতন সমস্ত রাজত্ব নিজের মতন করে রয়েছে, নিজের টেস্টে স্বাধীনভাবে রয়েছে। রুটিটা বা ভাতটা তার সাথে মেখে খাওয়া যেতে পারে, তাতে দুজনেরই সম্মান বজায় থাকে, সবজিটারও সম্মান বা ডালটারও সম্মান বজায় থাকে, ভাতটারও সম্মান বজায় থাকে। এটা ভারতবর্ষের জন্য থালির মতো, ওটা স্যুপ হয়ে যায়নি কখনো। আচ্ছা, হ্যাঁ, সেটা তো ভারতবর্ষটা বুঝতে আরো বেশি সুবিধা হলো, কারণ আমরা অলরেডি ইতিহাস নিয়ে অনেকগুলো এপিসোড করেছি, প্লাস আমরা যুদ্ধটা কিভাবে হচ্ছে, কখন হচ্ছে, এই নিয়ে অনেকগুলো এপিসোড করেছি, এবং তারপরে ব্রিটিশ রাজ এসে কি করলো, ব্রিটিশরা কি করে হলো, সেই নিয়েও করেছি। আপনারা যদি প্রথম এই এপিসোডটাই ক্লিক করে থাকেন, তাহলে বাকি এপিসোডগুলো অবশ্যই দেখে আসবেন। আমার মনে হয় অনেকেরই দেখা, যাদের দেখা নয় তাদেরকে বলবো বাকি এপিসোডগুলোও দেখে আসতে। হ্যাঁ, এবার ইউরোপের কথা না, আরেকটা ইম্পর্টেন্ট ভুলে যাচ্ছি আমরা, ইসলামিক স্টেট। আচ্ছা, হ্যাঁ, কারণ পৃথিবীর ইতিহাসে দীর্ঘদিন ইউরোপের অর্ধেকটা এবং পুরো মিডল ইস্ট ইসলামিক স্টেট ইসলামিক শাসনে। এবার প্রফেট মোহাম্মদের উত্থানটা তো আমরা জানি, এবং তিনি সমস্ত ট্রাইবাল আইডেন্টিটিগুলোকে মুছে ইসলামিক আইডেন্টিটিতে সবাইকে একত্র করেছিলেন। তারপরে একটা ঝামেলা হয় যে কে তারপরে খলিফা হবে আর কি, জায়গাটা নেবে, কারণ তখন একটা বড় স্টেট তৈরি হয়ে গেছে। তো খলিফা তৈরি হয় যে ধর্মের শাসন করছে, ধর্মের নামে শাসন করছে। কিন্তু ওই ট্রাইবাল আইডেন্টিটি তো একেবারে সম্পূর্ণ যে ভুলে গেছে মানুষ, তখনও তো অতদিন হয়নি। 100-150 বছরের মানুষ তো পুরো ট্রাইবাল আইডেন্টিটি ভুলে যায় না, না, একদমই নয়। হ্যাঁ, তো এদের প্রয়োজন, এবং এরাও জিতছে, প্রচুর যুদ্ধ হচ্ছে এবং নতুন নতুন রাজ্য জয় করছে। এবার খলিফাদের প্রয়োজন হলো একটা, যে না, আমাদের একটা সৈন্য লাগবে যারা এইসব ট্রাইবাল আইডেন্টিটির বাইরে যুদ্ধ করবে। ওই সেম চীনে যেরকম মিলিটারি তৈরি হয়েছিল সেরকম, কিন্তু না, চীনের মডেলের মতো হলো না। কি হলো? তারা যেই জায়গাগুলো জয় করলেন সেখান থেকে তারা দাস বানালেন, যাদেরকে বলা হয় মামলুক। মামলুকদের তারা নিয়ে এলেন, প্রথমে মাওয়ালি, তারপরে মামলুক। মামলুকদের নিয়ে এসে তারা বানালেন মামলুক ফোর্স, যারা এসবের বাইরে শুধুমাত্র খলিফার উপরে লয়াল। এরা স্লেভ। এবার স্লেভ কেন? কারণ ওরা, এবং তারা কিন্তু মুসলিম নয় তখন অবধি, কনভার্ট পরে হচ্ছে আর কি। স্লেভরা ট্রেন্ড, এরা লড়াই করছে খলিফার জন্যে, এরা স্যালারিড, এদেরকে কোনো জমি টমি দেওয়া হচ্ছে না। আচ্ছা, ট্রেন করছে তাদেরকে তৃতীয় লিঙ্গের মানুষজন, যাতে বংশবৃদ্ধি না হয়। ও আচ্ছা, দীর্ঘদিন যাবৎ মামলুকদের বংশবৃদ্ধি করার অধিকারটা ছিল না।
বংশবৃদ্ধি করার অধিকারটা যদি যখন দেওয়াও হলো তখনও স্লেভ দিয়েই দেওয়া হলো, মানে মহিলা দাস নিয়ে এসে দেওয়া হলো। কিন্তু প্রবলেম হচ্ছে তখন তাদেরকে কনভার্ট করা হয়েছে। দাস যখন তুই বানাচ্ছিস, ইসলামে কোনো মুসলিমকে দাস বানানো যায় না, ঠিক আছে? মুসলিমকে দাস বানানো যায় না, কাজেই এই যে এরা কনভার্টেড মামলুক, এদের যারা সন্তান তাদেরকে দাস বানানো যাচ্ছে না, কাজে তারা আর মামলুক হবে না। সো ইটস এ ওয়ান জেনারেশন নোবিলিটি। দাসদের দিয়ে পুরো ব্যাপারটা ছড়ানো শুরু করলো, কারণ তারা প্রচণ্ড লয়াল সৈন্য এবং এদেরকে একেবারে আলাদা রাখা হতো সমাজের অন্য শ্রেণীর সাথে। মানে যাদেরকে এরা শাসন করছে তারা এবং মামলুকরা সম্পূর্ণ আলাদা। মামলুকরা শুধুমাত্র মিলিটারি কাজ করছে, মিলিটারির ট্রেনিং নিচ্ছে, ওখানে জেনারেল হয়ে যাচ্ছে। এভাবে দীর্ঘদিন চলল। তো মানে নিজে ইসলামিক হিস্ট্রিরই একজন ইবন খালদুন বলে নর্থ আফ্রিকার, তিনি বলেছেন যে ইসলাম যে পুরো পৃথিবীতে স্প্রেড করেছে তার কারণ হচ্ছে দাসরা, এই মামলুকরা, যারা এক সময় ভারতবর্ষে অনেকদিন রাজত্ব করেছে। তারা তো মিলিটারির লোক, প্রফেশনালস। তারা জন্মগতভাবে মানে তাদের পরবর্তী বংশধররা যে সবসময় হবে সেটা সম্ভবত ছিল না। মানে একেবারে তো ইলতুৎমিশের সময় এসে ভারতবর্ষে তারপরে রাজিয়া হলেন, তার আগে অব্দি তো ব্যাপারটা বংশগত একেবারেই ছিল না। না, একদমই ছিল না। একজন চলে গেলেন, তাহলে পরবর্তী জেনারেলকে সে হচ্ছে রুলার হবে, মানে সবার হয়ে রুল করবে। এই মামলুকরা ছড়ালো, এরা ওয়ান জেনারেশন নোবিলিটি। কিন্তু একটা সময়ের পরে যে খলিফা যখন উইক হয়ে গেল, খিলাফতটা উইক হয়ে গেল, তখন এদের ছেলেদেরকে, আচ্ছা এরা মজা করেছিলেন, ছেলেদের প্রতি, ছেলে মেয়ে বা সন্তান সন্ততির প্রতি ভালোবাসাটা তো আমাদের বায়োলজিক্যাল, তো এরা কেন, এদের মধ্যে কেন জন্মাবে না সেটা? তো মামলুকদের বা এই ইচ্ছেটা জন্মাবে না কেন যে আমাদের সন্তান সন্ততিরা কিছু করুক বা তাদের কাছে জমি অন্তত থাকুক? তখন শুরু হলো ওয়াকফ দেয়া, যেটা নিয়ে চলছে, যে একটা রিলিজিয়াস গ্রুপের আন্ডারে ওয়াকফ প্রপার্টি, ছেলে মেয়েদেরকে ওয়াকফ, কারণ তারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করছে, কারণ তারা ওয়াকফ প্রপার্টিতে চালনা করতে পারে, সেখান থেকে যা ইনকাম করা সেটা তাদের ইনকাম হলো। এভাবে বড় ওয়াকফ প্রপার্টি মামলুকদের আন্ডারে। আচ্ছা, যে মামলুক হলো, তো খলিফা যখন শেষ হতো মামলুকদের আন্ডারে ওই আবার ওই একই ইলতুৎমিশের পরে যেমন রাজিয়া সুলতান হয়েছেন এবং তারপরে বংশ আগে হয়েছে জালালউদ্দিনের সময়, তো আর মামলুক নেই। কিন্তু তখন উঠে এসছে অটোমান এম্পায়ার, টার্কিশ অটোমান এম্পায়ার। তারা এটারই একটা ফরম্যাট বের করলেন, সে বড় অদ্ভুত ফরম্যাট। আজকের ফুটবল ক্লাবগুলো যেরকমভাবে চলে সেরকম ফরম্যাট, দেবিশমার সিস্টেম, দেবিশর্ম সিস্টেম। হ্যাঁ, দেবিশর্ম সিস্টেমে এদের কাছে এরা যেই যেই দেশগুলো জয় করতো, মূলত সেন্ট্রাল এশিয়া, সেখানে লোক পাঠানো হতো দাস কেনার জন্যে। মূলত নয়, নন মুসলিম দাস, একেবারেই নন মুসলিম দাস হতে হবে তাদেরকে, কিন্তু খ্রিশ্চান দাস বেসিক্যালি, কারণ ইউরোপে তখন তারা ছড়িয়ে গেছে, সেন্ট্রাল এশিয়াতে ছড়িয়ে গেছে। তো ইউরোপের দিক থেকে নন মুসলিম খ্রিশ্চান দাস কিনতো, তারা আইডেন্টিফাই করতো কারা কারা ঠিকঠাক হতে পারে, সৈন্য হয়ে উঠতে পারে, তাদেরকে রিক্রুট করতো। মহিলাও একইভাবে রিক্রুট হতো, তারা সব মানে হারেমে যাবে, কিন্তু এই যার নেওয়া হতো প্রতি বছর প্রায় 15,000 16,000 এরকম নিয়ে আসা হতো দেবিশর্ম সিস্টেমে, এনে তাদেরকে ট্রেনিং দেওয়া হতো। এবং এদের মধ্যে যারা একদম টপ 10% তারা হচ্ছে প্যালেস গার্ড হবে, বাকিরা সৈন্য সামন্ত এবং ব্যুরোক্রেসি হবে। মানে বিদ্রোহের চান্স নেই, কারণ এদের অধিকারই নেই, এরা কখনো রাজা বা সুলতান হয়ে ওঠে, আপাতত তো নেই। মানে অটোমান এম্পায়ারের সময় তো যখন তাদের মধ্য গগন, তখন তো ছিল না এদের মধ্যে কোনো রকম সম্ভাবনা। কাজে এরা লয়াল, এরা ট্রেন্ড, এরা সমস্ত, এবং এদের মধ্যে কোনো ট্রাইবাল আইডেন্টিটির ব্যাপার নেই, এরা সমস্ত লয়াল থাকবে শুধুমাত্র সুলতানের প্রতি। এদের দিয়ে সমস্ত রাজত্বটা চলত, স্ট্রং স্টেট। পরবর্তীকালে এই যে তৃতীয় লিঙ্গের লোক যারা এদেরকে ট্রেন করতো, তাদের সাথে এরা মিলে অনেক জায়গায় শাসন উৎখাত করে নিজেরা সুলতান হয়ে বসেছে, ইত্যাদি হয়েছে। কিন্তু সিস্টেমটা তৈরি হয়েছিল এটা ভেবেই যে যাতে ওই জিনিসটা না হয়। হ্যাঁ, একটা সময় এরা কি করলো, যে তারপরে এদেরকে ভাগ করা শুরু করলো, যে শুধুমাত্র এরা কী হবে, এদেরকে মানে জমি দেওয়া শুরু হলো,
জমিতে চাষবাস করো, ওখান থেকে একটা করে তিমার দেওয়া হতো। একটা তিমার বলে, একটা তিমার মানে যেখানকার সমস্ত কর দিয়ে একটা অশ্বারোহী সৈন্য একটা পদাতিক সৈন্য পৃষ্ঠপোষকতা করা যায়, সেটা একজনের আন্ডারে, একজন এই মামলুকের আন্ডারে। এরকম আরও মানে তিমারের ওরকম একটা পিরামিডাল স্ট্রাকচার, সেটা ওপরে গিয়ে তারা সব সৈন্য হতো। এরা ওই জায়গাটাতে নিজেরাই নিজেরাই গভর্ন করছে। আচ্ছা, জাগিরদার, ভারতবর্ষে যেটা জাগিরদার বা মানসাবদার হিসেবে যেটা চালু হয়েছিল, সেটা ওই ওটোমান এম্পায়ারের সময়কার আর কি, যে তুমি কত সৈন্য দিতে পারছো। একটা গ্রাম মানে একটা অশ্বারোহী সৈন্য, একটা পদাতিক সৈন্য। আচ্ছা, এরকম একটা সিস্টেম চালু হয়েছিল। পরের জেনারেশন কিন্তু চেঞ্জ হয়ে যাবে আবার, এরা এক জেনারেশনের, কারণ পরের জেনারেশন তো সবাই মুসলিম, জন্মগ্রহণ করছে মুসলিম, কাজে সে তো আর মামলুক হতে পারছে না। শালা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, কারণ যখনই জেনারেশন পরের জেনারেশন তুই অ্যালাউ করবি, তখনই তো তাদের মধ্যে নিজেরা সুলতান হওয়ার ইচ্ছা প্রকাশ পাবে, যে আমার পরিবারের জন্য কিছু করে যাই। যেহেতু এরা সবাই জানে যে হ্যাঁ এই জেনারেশনে আমি পুরো পাওয়ার এনজয় করছি, কারণ এই যে ট্রেনিং কিনে আনতো দাসদের, দেখে ভালোভাবে রাখা হতো। জেনারেল টেনারেল এরাই হতেন, প্যালেস গার্ড এরাই হতেন, এরা যে একেবারে মানে খারাপ অবস্থায় দাস তা নয়। এরা হচ্ছে ওই ফুটবল ক্লাবগুলো যেভাবে সমস্ত জায়গায় ঘুরে বেস্ট স্টুডেন্ট, বেস্ট ফুটবল বাচ্চা ছেলেদেরকে নিয়ে আসে, তারপরে ট্রেন করে ইউরোপের ক্লাবের জন্য প্রস্তুত করে, ওই সিস্টেমে। এবং এরা দারুণ এনজয় করছে, কিন্তু ওই এক জেনারেশনে। সেই জন্য তাদের মধ্যে পরের জেনারেশনের জন্য কিছু করে যাবো আর উনি সুলতান হবো, ইচ্ছেটাই নেই। এভাবে ওটোমান এম্পায়ার রুল করতো, সেটা অদ্ভুত এক সিস্টেম। এবার আমরা আসি ইউরোপে। ইউরোপে খ্রিশ্চানিটির কারণেই ইউরোপ চিরকাল এই পরিবারবাদ থেকে অনেক আগে বেরিয়ে এসছে, যেটা চীন, ভারতবর্ষ বা ইসলামিক রুলে অনেক পরে হয়েছে বা হয়ওনি সম্পূর্ণভাবে। ইউরোপ কিন্তু খ্রিশ্চানিটির কারণে খুব ইন্ডিভিজুয়ালিস্টিক, কারণ পরিবারের ওপরে ভগবান করে খ্রিশ্চানিটি এটা এস্টাবলিশ করে দিয়েছিল যে না, তোমার লয়্যালটি শুধুমাত্র গডের সাথে, ঈশ্বরের সাথে, পরিবারটা ইম্পর্টেন্ট নয়। কাজে জয়েন্ট ফ্যামিলি স্ট্রাকচার ভেঙে যাওয়া ইত্যাদি হওয়া, এগুলো অনেক আগে হয়ে গেছে। এই কারণে ইউরোপে যা রাষ্ট্র ডেভেলপ হয়েছে সেগুলো সব হয়েছে ইন্ডিভিজুয়াল আইডেন্টিটিতে। আচ্ছা, তো সরি, একটা ভুল হয়ে গেল, তুই জিজ্ঞেস করলি না। ও হ্যাঁ, ওটোমান ওই ইসলামিক স্টেটের সঙ্গে খাবারের কি সম্পর্ক? তুই যে কোনো ইসলামিক, টার্কিশ বা এমনি কোনো খাবার খা, ধর কাবাব বা বিরিয়ানি বা ফিরনি, ওটা একটা বৈশিষ্ট্য আছে, একজন মূল, কিন্তু সারা বিশ্বের মশলা ওটার মধ্যে যাবে। আচ্ছা, সিম্পল সেদ্ধ সবজি নেই, কিন্তু সিম্পল ডাল ফুটিয়ে ডাল হয়ে যাচ্ছে না ওখানে। না, ডাল হলে পরে তার মধ্যে প্রচুর মশলা যাবে, এ যাবে সে যাবে হয়ে, কিন্তু একটা মেন থাকবে তার মধ্যে। কাবাবে দেখবি তুই পিষে দেওয়া হচ্ছে পুরো মাংসটাকে, প্রচুর মশলা দেওয়া হচ্ছে, সারা পৃথিবীর মশলা ওটার মধ্যে জুড়ছে। কারণ ওটোমান এম্পায়ার এবং খিলাফত পুরো পৃথিবীতে ছিল, কাজে তাদের কালচার ওরকম, সারা পৃথিবীর মশলা জিনিসপত্র সব জুটছে ওখানে। কিন্তু হিরো কিন্তু একজনই, সেটা হচ্ছে ধর মাটন শিখ কাবাবে মাটন হচ্ছে হিরো, হিরো আর কেউ নেই, যেটাকে বলে হিরো ইনগ্রিডিয়েন্ট। হ্যাঁ, হিরো ইনগ্রিডিয়েন্ট। হিরো ইনগ্রিডিয়েন্টের কনসেপ্ট কিন্তু তুই চাইনিজ স্যুপেও পাবি না, হিরো ইনগ্রিডিয়েন্টের কনসেপ্ট তুই ইন্ডিয়ান ফুডেও পাবি না, থালিতেও পাবি না। হিরো ইনগ্রিডিয়েন্টের কনসেপ্ট কিন্তু ইসলামিক ফুডে। বুঝলুম। ইউরোপে তো পরিবার প্রথা চলে গেল, ওর পরিচয় তো সবাই ইন্ডিভিজুয়াল, তো কাজে পেস্ট্রি তৈরি হচ্ছে ওখানে। যদি পেস্ট্রি যদি দেখিস প্রত্যেকটা লেয়ার আলাদা আলাদা করে আছে, কাউকে কারোর সাথে মেলানো হচ্ছে না, সবাই একসাথে আছে, তো সবার ইন্ডিভিজুয়ালিটি আছে। কিন্তু ব্যাপারটা হলো পেস্ট্রি ইজ নট এ ফুল কেক, ইটস এ পার্ট অফ কেক। হ্যাঁ, যেহেতু ইন্ডিভিজুয়ালিটি। হ্যাঁ, এবার তুই যদি পুরো কেকও নিস, লেয়ার্স আছে। ইউরোপিয়ান ফুড ইজ অল অ্যাবাউট লেয়ার্স, কন্টিনেন্টাল ফুড ইজ অল অ্যাবাউট লেয়ার্স। সে তো বার্গারও তাই, মানে ইটস অল অ্যাবাউট লেয়ার্স। সবাই আলাদা আলাদা করে আছে। তুই বার্গার থেকে আলাদা করে মাংসটা, প্যাটিসটা খেতে পারিস, পেঁয়াজটা খেতে পারিস, ওটা খেতে পারিস, একসাথে ব্যাপারটা হয়ে একটা বার্গার হচ্ছে। সো দ্যাট ইজ ইউরোপিয়ান পলিটিক্সটা ওরকম হলো যে ওখানে, তবে ওখানে স্টেট ডেভেলপমেন্টের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ওখানে
রুল অফ ল এর ডেভেলপমেন্টটা। সেটা আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ওখানে রুল অফ ল ইজ মোর স্ট্রং দ্যান স্টেট। হ্যাঁ, দেখ চার্চ প্রথম থেকে মানে একটা সময়ের পরের থেকে চার্চ নিজে খুব একটা ধনী এবং একটা অর্গানাইজেশন। চার্চের প্রচুর জমি, এই জমিগুলো কি করে হলো তারও একটা ইতিহাস আছে। সেটা হচ্ছে যে ইউরোপিয়ান সমাজ যখন পরিবারবাদ ছিল তখন খুব এন্ডোগ্যামাস ছিল। এন্ডোগ্যামাস মানে একটা তো হচ্ছে এক্সোগ্যামাস, আমরা বললাম যে জিন বাইরের অন্য কমিউনিটিতে ছড়িয়ে দাও, আর এখানে আমরা জিনকে প্রোটেক্ট করব, জিনকে নিজের পরিবারের মধ্যে রাখো। তো এই যে ক্রস কাজিন ম্যারেজটা খুব কমন ছিল ইউরোপে। জিসাস সম্ভবত নিজেও ক্রস কাজিন ম্যারেজের সন্তান। ক্রিশ্চিয়ানিটি এসে প্রথম, এবং এটার এগেনস্টে জিসাসের কোনো বাণী আছে বলে কেউ দেখেনি, কিন্তু চার্চ এসে এটা প্রথম বন্ধ করে দিল যে ক্রস কাজিন ম্যারেজ করা যাবে না। বিধবা এটাও ছিল যে ভাইয়ের বিধবাকে তুমি বিয়ে করে ফেলবে, হবে না। ফ্যামিলির মধ্যে কোনো বিবাহ সম্পর্ক চলা যাবে না, যেটা কিন্তু ইউরোপীয় যে কালচার তার সম্পূর্ণ পরিপন্থী ছিল। কিন্তু ক্রিশ্চিয়ানিটি এত স্ট্রং যে ওটা তারা চালু করে ফেললো, এবং ইউরোপে তাতে কী হলো যে তাতে প্রচুর ইউরোপে বিয়েও লোকেল দেরি করে করতো, এবং যেহেতু বহু বিবাহ বন্ধ করে দিল তারা, ফলে যেই কারণগুলো চায়নাতে ছিল সেই কারণগুলো তো এখানেও আছে, যে বেশিরভাগ লোক তো পৌঁছচ্ছেই না অ্যাডাল্টহুড অবধি। তো সেই জমিগুলোর কি হবে? সেই জমিগুলো সব চার্চের কাছে ডোনেশন হবে। এই যে বিধবাদের বিবাহটা মানে সব পরিবারের মধ্যে বিবাহটা বন্ধ করে দিল, কাজে প্রচুর বিধবা জমিসহ মারা যাচ্ছেন বা বয়স্ক হচ্ছেন, তারা সব চার্চকে জমি দিয়ে দিচ্ছেন, কারণ তার তো কোনো অ্যানসেস্টর নেই না। তো একটা সময় এসে গেছে যখন ফ্রান্স বা এই ইউরোপের প্রায় 1/3 জমি হচ্ছে চার্চের। বাপরে! কাজে চার্চ একটা শক্তিশালী অর্গানাইজেশন হয়ে গেল, প্রচন্ড শক্তিশালী, সম্পদশালী এবং শক্তিশালী। সম্পদশালী হলেই শক্তিশালী হয় একদম। তখন লড়াইটা শুরু হলো যে এবার তাহলে আইনটা, কারণ ক্রিশ্চিয়ানিটির মধ্যে তো আইন রয়েছে, রুল রয়েছে, তাহলে এবার আইনটা বলবৎ করবে কে, রাজা না চার্চ, পোপ? একটা সময় অবধি রোমান এম্পায়ারে পোপ নিযুক্ত করা, বিশপস নিযুক্ত করা এটা রাজার দায়িত্ব ছিল। এখন যেটা ওই পন্টিফিকাস ম্যাক্সিমাস বলা হয় পোপকে, সেটা তখন রোমান রাজাকে বলা হতো, সবার উপরে রাজা। গ্রেগরি IV বলে একজন পোপ এলেন, তিনি বলেন না, এটা ভুল নিয়ম, বিশপ আমরা নিযুক্ত করব, চার্চ নিজে নিযুক্ত করবে বিশপস এবং পোপস, এবং আইন চলবে চার্চের নিয়মে, রাজার এখানে ভূমিকা নেই। রাজা ক্রিমিনাল আইন, এই প্রথম কিন্তু ক্রিমিনাল ল এবং সিভিল ল আলাদা হওয়া শুরু হচ্ছে। তার আগে তো ল ইজ ল, রাইট। ক্রিমিনাল কেউ চুরি করেছে, ডাকাতি করেছে, খুন করেছে, এগুলো রাজা দেখতে পারে, কিন্তু বিবাহের নিয়ম, সমাজে কী করে থাকতে হবে, জমি জমার বাটোয়ারা, এই যে সিভিল এবং অন্যান্য অনেক সিভিল যে বিষয়গুলো, এগুলো সব চার্চের দায়িত্ব, কারণ এগুলোর ব্যাপারে ধর্ম হচ্ছে শেষ কথা বলবে। ঠিক আছে, তো কাজে এগুলো আমাদের দায়িত্ব, এবং এটা নিয়ে হেনরি IV সাথে লড়াই হলো রীতিমতো রাজাদের, এই পোপের। হেনরি IV হচ্ছে রাজা, রোমান কিং, এবং গ্রেগরি IV হচ্ছে পোপ। বললো যে ক্রিমিনাল ইয়েটা আমার কাছে থাকবে, না আগে তো সবই ওর কাছে আছে। হ্যাঁ, পোপ গ্রেগরি IV এসে বললেন যে না, বুঝলাম, ল আমার কাছে থাকবে। তখন উনি বলছেন সব ল আমার কাছে থাকবে, কিছু কিছু চুরি ডাকাতি এগুলো তুমি রাখতে পারো, বাকি সব আমার কাছে থাকবে। গেম অফ থ্রোনসে যেরকম একটা পয়েন্টে ওই মানে ওই সেনেটর এসে পুরোটা নিয়ে নিল। হ্যাঁ, আইনটা আমরা, ধর্ম দেখবে আইন। তো আইনের জন্ম বা রুল অফ লর জন্ম কিন্তু ভারতবর্ষেও দেখলাম, এখানেও তাই একই। এবং পোপ এটা বুঝতে পারলেন যে এটা সবাই এমনি মেনে নেবে না, কারণ তখন অবধি বিশপসরা বিয়ে করতে পারে, পরিবার রাখতে পারে, সম্পদ রাখতে পারে। উনি বললেন না, তুমি যদি ফাদার হও বা পোপ হও তাহলে তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে, তোমার কোনো জমি থাকবে না, সব চার্চের জমি হবে। যেই কারণে বলেছিলাম যে ভারতবর্ষে ব্রাহ্মণ কুল যে তারা কখনো রাজার জন্য থ্রেট হয়নি, এবং ব্রাহ্মণ কুলের একটা নিজস্ব লেজিটিমেসি তৈরি হয়েছিল সমাজের চোখে, যেহেতু এরা ভিক্ষা করে বেড়ায়, বিরাট জামাকাপড় পরে না, ঐশ্বর্য দেখায় না, আশ্রমেই থাকে, সেটার কারণে তো সমাজ থেকে তাদেরকে আচ্ছা এরা নিজেরা অনেক স্যাক্রিফাইস করছে, কাজেই রাজার উপরে এদের অধিকার জন্মাতে পারে। এটা পোপ চালু করলেন গ্রেগরি IV। তো দীর্ঘ লড়াই হলো,
দীর্ঘ লড়াইয়ের পর এটা ঠিক হলো যে না, ক্রিমিনাল ল ব্যাপারটা দেখবে রাজা, আর সিভিল যত ব্যাপার আছে সেটা হবে পোপের আন্ডারে। পোপ দেখবে, চার্চ দেখবে। তখন চার্চের ওরা বের করলেন পুরনো কি নিয়ম নীতি আছে দেখি তো। তো তারা বের করলেন যে এই প্রথম থেকে বিভিন্ন বিষয়ে কোন বিশপ কি বিধান দিয়েছেন সেগুলো সমস্ত একত্র করে একটা ক্যানোনিক্যাল ল তৈরি হলো, ল ইয়ার্স তৈরি হলো। এগুলোকে এতদিনের সমস্ত হিসেব, সেগুলোকে পড়া, সেগুলোকে ইন্টারপ্রেট করা, সময় বদলাচ্ছে, তখন ল ইয়ারের একটা হলো, ইউনিভার্সিটিগুলো এসে গেল সেইগুলোকে ইন্টারপ্রেট করতে, যে পুরো একটা ল সিস্টেম ইনস্টিটিউশন তৈরি হলো এভাবে। এবং তারপর এলো প্রোটেস্ট্যান্ট রিফর্মেশন, যখন তারা চার্চের থেকে এই জিনিসটাকে আলাদা করে দিল। তখন লটা আলাদা হয়ে গেল চার্চের থেকে। তার আগে রাজার থেকে লটা আলাদা হয়ে গেছে, প্রোটেস্ট্যান্টরা এসে চার্চের থেকে লটাকে আলাদা করে দিলেন। এইভাবে ইউরোপের রুল অফ ল প্রতিষ্ঠিত হলো। ইসলামিক ওয়ার্ল্ডেও অনেকটা সেরকম। প্রথমে তো খলিফা ছিল, সেই সমস্ত বিধান দিত, কারণ খলিফা তো ধর্মেরও হেড। খলিফা যখন দুর্বল হয়ে গেল তখন অন্যান্য রাজা সুলতান যারা উঠে আসতে শুরু করলেন তারা মানছেন না, এবং তখন একটা সিস্টেম চালু হলো যেটাকে সিজারো পেপিস্ট বলা হয়। সিজারো পেপিস্ট, ধর্মগুরু রাষ্ট্রের আন্ডারে। আচ্ছা, হ্যাঁ। ধর্মগুরুর কি করবে না করবে পুরোটা রাষ্ট্র দেখবে। এই ধর আমাদের এখানে যখন মুঘল বাদশারা রুল করছেন তখন তো উলেমা, কাজী এরা সব বাদশার আন্ডারে, তারা পৃষ্ঠপোষকতা পাচ্ছেন। তো তারা কি আর সুলতানের এগেনস্টে, বাদশার এগেনস্টে কিছু বলবেন না। তো এইভাবে ওদের ওখানে আলাদা হয়েও হয়নি আর কি। একটা সময় আলাদা ছিল কিন্তু তারপরে আলাদাটা হয়নি। তো চার্চ মানে ওখানে মস্কটাই চার্চ ভূমিকা নিয়েছে, স্টেটের ভূমিকা নিয়েছে। চার্চ না ইসলামিক ওয়েতে মস্কই নিয়েছে। হ্যাঁ, আর এখানে হ্যাঁ বুঝেছি। তো এইভাবে ধীরে ধীরে রুল অফ ল প্রতিষ্ঠিত হলো। এই হলো আমাদের মোটামুটিভাবে রাষ্ট্র এবং আইনের শাসনের প্রতিষ্ঠার ঘটনাটা। বড় হয়ে গেছে, আমরা গণতান্ত্রিক অধিকার নিয়ে আরেকদিন আলোচনা। হ্যাঁ, গণতান্ত্রিক অধিকার প্লাস তোর দুর্নীতি এবং এই পুরো রাষ্ট্র ব্যবস্থার মধ্যে কিভাবে কোথায় কোথায় ফেল করেছে, কি করেছে, এই নিয়ে তো অনেক কথা বলা আছে। সেটা আরেকটা ভলিউম, এই বইটারই আরেকটা ভলিউম, সেটা হচ্ছে পলিটিক্যাল অর্ডার অ্যান্ড পলিটিক্যাল ডিকে। এটা তো আমরা মোটামুটি ইতিহাসটা দেখলাম যে কিভাবে এই সংস্থাগুলো এলো, স্টেট বা রাষ্ট্র বলে বিষয়টা তৈরি হলো কি করে, চীনে, ভারতবর্ষে, ইউরোপে, ইসলামিক ওয়ার্ল্ডে তৈরি হলো কি করে, রুল অফ লটা কিভাবে প্রতিষ্ঠা পেল। কিন্তু তারপরে এখন কোথায় আছি এবং এটা কিভাবে চলে, দুর্নীতিকে কিভাবে ম্যানেজ হয়। না শুধু তাই না, আমি বলছি এই যে পয়েন্টটা শেষ করলাম সেখান থেকে তো একটা প্রপার নির্বাচন প্রক্রিয়ার যে গণতন্ত্র এই অবধিও তো একটা জার্নি আছে, সেটাও তো জানা। হ্যাঁ, ডেমোক্রেসির একটা নিজস্ব জার্নি আছে। হ্যাঁ, তো সেটা তো মানে এটা এর কি এই বইটাই কি আরেকটু বাকি আছে থাকলো? এই বইয়ের একটুখানি বাকি আছে ডেমোক্রেটিক, কিন্তু সেটা খুব বড় নয়। মূলত আমাদের দেখতে হবে পরের ভলিউমটাকে। সেটা হচ্ছে ফ্রান্সিস ফুকুয়ামেরই পরের ভলিউম, যেটা হচ্ছে পলিটিক্যাল অর্ডার অ্যান্ড পলিটিক্যাল ডিকে। বেশ, হ্যাঁ, এইটা একটা বই, খুবই পপুলার এবং মোটা বই। হ্যাঁ, বেশ। তাহলে আজকের এপিসোডে তো এই অবধি আমরা বুঝলাম যে একটা জিনিস বোঝা গেল যে খুবই স্বাভাবিকভাবে, যেটা প্রথমে শুরুতেই বলেছিলাম, যে পৃথিবী যখন শুরু হয়েছিল আর আজকের পৃথিবীর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে, এবং সেই তফাৎটার সেই জার্নিটা জানা আমার মনে হয় সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এবং সেটাই আমি পুরোপুরি ব্যাপারটা যা এতক্ষণ ধরে যে কথাবার্তাগুলো হলো তাতে কিন্তু এই বিষয়টা ক্লিয়ার হলো যে ঐতিহাসিকভাবে রাষ্ট্র খুব গুরুত্বপূর্ণ, এই রাষ্ট্রের গঠনটা খুব একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট হিউম্যান কাইন্ডের জন্য বা মানব সভ্যতার জন্য। এবং আরেকটা জিনিস যে সমস্ত পৃথিবীর সমস্ত কি চেষ্টা করা হয় যে সমস্ত দেশে একই রকমের গণতন্ত্র হবে, সমস্ত দেশে একই রকমের রাষ্ট্র হবে, সেটা তো হয় না, কারণ প্রত্যেকটা দেশের নিজস্ব ইতিহাস আছে। আমি ওইখানেই আসতে চাইছিলাম যে হ্যাঁ, শুধু নিজস্ব ইতিহাস নেই, লিনিয়েজ আছে, তার নিজস্ব কালচার আছে, তার নিজস্ব পড়াশোনার যে মানে শিক্ষার যে ধরনটা সেটা আলাদা। এই সমস্ত মিলিয়েই তো একটা দেশের নিজস্ব সিস্টেম তৈরি হয়। আমার মনে হয় সেখানেই বেশ কিছু ফিলোসফি বা বেশ কিছু আইডিয়া বারবার বিভিন্ন জায়গায় গিয়ে ফেল করে যায়।
যেমন কমিউনিজম বিভিন্ন জায়গায় ফেল করেছে, এবং এখন তো মোটামুটি আমার মনে হয় সমাজের এমন একটা অবস্থায় আছে যেখানে কমিউনিজমের রেলিভেন্সি খুব কমে গেছে। তা কমিউনিজম হোক, ক্যাপিটালিজম হোক, বা যে কোনো ইজম হোক, যে আইডিয়া বা যেই আইডিওলজি সমস্ত পৃথিবীটাকে এক লেন্স দিয়ে দেখার চেষ্টা করবে, সে ধর্ম হতে পারে, আইডিওলজি হতে পারে, সেই ভুল করবে। কারণ একদমই পৃথিবীর তাই। ইতিহাসটা একভাবে সবাই একসাথে এগোয়নি, একদমই তাই। এবং যে এর কোনো মধ্যে আইডিয়া বৈচিত্র্য আছে। এই বৈচিত্র্যটাকে না বুঝে হ্যাঁ। যে ফোর্স ফিট করার চেষ্টা যদি আমরা করি, তাহলে পরে সবখানে ভুল হবে। যেমন ধর একটা এক্সাম্পল এখান থেকেই দিচ্ছি, যে এই যে ধর ইন্ডিয়াতে রুল অফ ল, ব্রাহ্মণদের বানানো রুল অফ ল, সিভিল লয় ধরা যাক, যে হিন্দুদের জন্য যে ব্রাহ্মণিকার ল, এবার এটা কোথাও কোডিফাইড ছিল না। এক একটা জায়গায় যেহেতু ভারতবর্ষ খুব মানে বৈচিত্র্যপূর্ণ, প্রত্যেকটা জায়গায় সেইখানকার সময় হিসেবে নিজের নিজের ভাবে ওখানকার ব্রাহ্মণরা নিজেদেরকে মানে আলাদাভাবে আইডেন্টিফাই করেছে। ব্রিটিশরা যখন এলেন তখন তারা এটা বুঝতে পারছেন না, তখন তারা এটাকেও ক্যানোনিক্যাল লর সাথে মেলানোর চেষ্টা করছেন, চেষ্টা করে ব্রাহ্মণদের দিয়ে লেখানোর চেষ্টা করছেন পুরো লগুলোকে। সেখানে কন্ট্রাডিকশন দেখা যাচ্ছে এবং তারা ফেল করলেন ওখানে, যে কারণে ওটা কোডিফাই হয়নি। রাইট, একদমই ঠিক। এবং সেটাই সবচেয়ে বড় কথা হলো, যে কোনো আইডিয়া বা যে কোনো, যেটা বলি তুই, একই লেন্স দিয়ে দেখতে গেলে গণ্ডগোল, এবং তার একটা নিজস্ব অ্যাডাপ্টেশন থাকতে হবে যে কোনো ওয়ার্ল্ডের পার্ট, যে তার যা কালচারাল রেফারেন্স বা হিস্টোরিক্যাল লিনিয়েজ তার উপর। বেশ, আজকের এপিসোড তাহলে এখানেই শেষ করি। আমার গলা এবং আমার শরীর দুটোই কিরকম একটা অদ্ভুত আজকে, সরি, ওই জন্য বোধহয় একটুখানি আমার এনার্জি একটু ডাউন লাগতে পারে। এনার্জি ডাউন ছিল না, শোনাটাও কোনো প্রবলেম ছিল না, বাট আমার গলাটা খুবই খারাপ অবস্থা। বাট স্টিল আজকের এপিসোডটা থেকে আমার মনে হয় যে নেক্সটটা জানার একটা ইচ্ছা তৈরি হলো, যে এরপরে এটা আচ্ছা ডেমোক্রেসি কী করে ক্রিয়েট হলো, কী করে নির্বাচন এবং আজকের যে রাষ্ট্র ব্যবস্থা এই মুহূর্তের, সেই রাষ্ট্র ব্যবস্থা অবধি ব্যাপারটা কী করে পৌঁছলো, এবং তার মধ্যে কী কী ফ্লস বেরোলো, এবং সেগুলোকে রেকটিফাই করার জন্য কী কী করা হলো বা কীভাবে সেটাকে দেখা হলো, এই পুরো বিষয়টা নিয়ে আমরা কথা অবশ্যই বলবো। আজকের এপিসোড এখানেই শেষ করছি উইথ দিস ভাঙা গলা। দেখা হচ্ছে পরের এপিসোডে। ততক্ষণের জন্য যেটা বারবার বলি, সেটা আরেকবার বলি, সেটা হলো স্প্রেড নলেজ, স্প্রেড পজিটিভিটি, বিকজ নলেজ ইজ পাওয়ার অ্যান্ড পজিটিভিটি ইজ এভরিথিং। টাটা।